আমাকে কি সারা জীবন এখানে কলমি ফুল হয়েই থাকতে হবে? কোনোদিন কি আর মায়ের কাছে যেতে পারবো না আমি? এই বনে আমার সাথে কথা বলার মতো কেউ নেই। বাহ, ওই পাখিটা কি সুন্দর দেখতে! এ কি, ওর পিছনে যে একটা সাপ ওত পেতে আছে ওকে শিকার করার জন্য। এখনই পাখিটাকে আমাকে সাবধান করতে হবে। ও মিষ্টি পাখি, শুনছো? বলছি, বাঁচতে চাইলে এক্ষুনি ওখান থেকে পালাও। তোমার পিছে যে একটা বিষধর সাপ ওত পেতে আছে তোমাকে শিকার করার জন্য। কলমিলতার কথা শুনে পাখিটা তখনই সেখান থেকে উড়ে গিয়ে পাশের এক গাছে বসলো। আর সাপটা পাখিটাকে ধরতে পারলো না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাপের হাত থেকে রক্ষা করার জন্য। কে তুমি, উপকারী বন্ধু? আমি কলমিলতা, এই বনেই আমার বাস। কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কাজ। এটা তো আমার দায়িত্ব। তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। বাহ, তুমি কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো করে কথা বললে। তবে একটা কলমি গাছও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না। বন্ধু পাখি, মানুষ রূপে আমার জন্ম হয়েছিল, তবে ভাগ্যের এক নির্মম পরিহাসে আজ আমি কলমি গাছ হয়ে জীবন কাটাচ্ছি। এসব তুমি কি বলছো? তাহলে তো তোমার অনেক দুঃখ বন্ধু। তার বলতে, তবে এটাই যে আমার ভাগ্য। দুঃখ করো না কলমিলতা, আজ থেকে আমরা দুজন বন্ধু। তুমি তোমার সব দুঃখের কথা আমাকে খুলে বলতে পারো, তাহলে তোমার কষ্টটা কিছুটা হালকা হবে। তাহলে শোনো, আমার বাবা মায়ের ছিল সুখের সংসার, তবে আমার দাদি আমার মাকে বেশি দিন সুখে থাকতে দেয়নি। সে ছিল ভীষণ লোভী। কত করে চেয়েছিলাম ছেলেটাতে আমার ওই বড়লোক বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দেব, আর অনেক টাকা পয়সা হাঁকাবো, কিন্তু কোত্থেকে যেন ওই অলক্ষীটা আমার ছেলেটার ঘাড়ে চেপে বসলো। এরপর থেকে ছেলেটা একদমই বউয়ের ভক্ত হয়ে গিয়েছে। সোজা পথে কাজ না হলে কি করতে হবে আমারও তা জানা আছে। এক্ষুনি আমি কবিরাজের বাড়িতে যাব। কবিরাজ বাবা, আমাকে বিপদ থেকে বাঁচান, বড় বিপদে আছি। আমাকে সব ঘটনা খুলে বল, নয়তো কিভাবে তোকে সাহায্য করব। আমার ছেলেকে আমি আমার হাতের মুঠোয় রাখতে চাই। আমি চাই ও আমার সব কথা মেনে চলুক। এর জন্যই আপনার সাহায্য লাগবে আমার। ঠিক আছে, এই নে, এই বোতলে পানি পড়া আছে। এটা তোর ছেলেকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবি, তাতেই কাজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এখানে আপনার বকশিসটা রেখে গেলাম। রতনের দুপুরের খাবারের সময় তো হয়ে গেছে। যাই, খাবারের সাথে পানি পড়াটা মিশিয়ে রতনকে খাবারটা দিয়ে আসি। বাবা রতন, এই নে, তোর জন্য আমি দুপুরের খাবার নিয়ে এসেছি।
তাড়াতাড়ি খা দেখি। মা, আপনি আজ হঠাৎ খাবার আনতে গেলেন কেন কষ্ট করে? আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। কেন, আমি কি আমার ছেলেকে খাবার এনে খাওয়াতে পারি না একদিন? নাকি তুমি আমাকে ছেলের থেকে দূরে সরিয়ে রাখতে চাও শুনি? না মা, রত্না ঠিক ওভাবে কথাটা বলেনি। তুমি ওকে অযথাই ভুল বুঝছো। থাক থাক, তোকে আর বউয়ের হয়ে পক্ষ নিতে হবে না। একবার খা, তারপরে এমনিতেই আমার হাতে চলে আসবি। এরপরে কি হলো কলমিলতা? এরপর বাবা দাদির পড়া পানি খেয়ে তার বয়স হয়ে যায়। ও তার কথা মতো তার বড়লোক বান্ধবীর মেয়েকে বিয়ে করে ঘরে আনে। কিন্তু আমার সৎমা আমার মাকে একদমই পছন্দ করতো না। এর কিছুদিন পরেই আমার জন্ম হয়। কে কোথায় আছো দেখে যাও, বড় বউয়ের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এই যে ছোট বউ, তোমার শাশুড়িকে ডাকো, তার হাতে তার নাতিকে তুলে দে। ওই দেখি, এত সুন্দর ফুটফুটে মেয়ে। না না, এই সন্তানের মুখ দেখলে তো আমার বর বড় বউকে আর এই সন্তানকে বেশি ভালোবাসবে। তাতে আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে। এ আমি কিছুতেই হতে দেব না। দাইমা, আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে। কি সাহায্য লাগবে বলো? এই মেয়েকে জীবিত কবর দিতে হবে। ওকে কিছুতেই বাঁচিয়ে রাখা চলবে না। না 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 না, এ যে বড় অন্যায় কাজ, এ আমি করতে পারবো না। জানতাম আপনি রাজি হবেন না। এই সব টাকাগুলো আপনার। বলুন এবার রাজি কি না? এত টাকা আমি তো কোনোদিনও দেখিনি। হ্যাঁ, আমি রাজি। বলো, এখন কি করতে হবে আমাকে? ওই মেয়েকে নিয়ে আমার সাথে জঙ্গলের দিকে চলেন। কাজটা সেখানেই সারতে হবে, যাতে কেউ টের না পায়। এরপর তারা আমাকে জীবিত কবর দিয়ে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়ে যায় কবরের উপরে। সেই থেকে আমি কলমি গাছ হয়ে বেঁচে আছি বন্ধু। কি ভয়ঙ্কর! সত্যি তোমার অনেক দুঃখ কলমিলতা। জানো, আমার কোনো দুঃখ থাকতো না যদি মায়ের একটু খোঁজ জানতে পারতাম। মাকে খুব মনে পড়ে। তুমি কি আমার মা বাবার একটু খবর এনে দিতে পারো? হ্যাঁ, কেন নয়। আমি এক্ষুনি গিয়ে তোমার বাবা মার খবর এনে দিব। তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কলমিলতা পাখিকে তার বাড়ির ঠিকানা বলে দিল, এবং তারপরে পাখি তখনই কলমিলতার বাবা মার খবর আনতে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাই, মাচা থেকে একটু কুমড়ো শাক কেটে নিয়ে আসি। ওগো, আমার কি পোড়া কপাল দেখো। একটা মেয়ে সন্তান জন্ম দিলাম, তবে তার মুখখানাও দেখতে পেলাম না। আমার মন কি বলে জানো? আমার মেয়ে এখনো বেঁচে আছে। আহ, বড় বউ, কি শুরু করে দিলে? সে 18 বছর আগের কথা। তুমি কি সে দুঃখ এখনো ভুলতে পারছো না? তুমি তো দেখতেই পাচ্ছ, ছোট বউয়ের একটা মেয়ে আছে। তাকে তো তুমি নিজের মেয়ে বলে ভাবতে পারো নাকি? ও, তাহলে এরাই কলমিলতার বাবা মা। আর কলমিলতার সৎ মায়েরও একটা কন্যা সন্তান আছে। আচ্ছা, তাহলে তো কলমিলতার একটা ছোট বোন আছে বলতে হবে। যাই হোক, এক্ষুনি গিয়ে কলমিলতাকে খবরটা দিতে হবে। কলমিলতা? কে এই কলমিলতা? পাখিটা কেন বড় বউকে কলমিলতার মা বলছে? আর এই পাখিটা বা কে?
তার হয়ে সে খবর নিতে এসেছে। এসব কিছুই আমাকে জানতে হবে। যাই, পাখিটার পিছু নিয়ে দেখি ও কোথায় যায়। তুমি এসে পড়েছো বন্ধু পাখি। আমি কখন থেকে একা একা বসে তোমার জন্য অপেক্ষা করছি। আরে, এই একটা কলমি গাছ কিভাবে কথা বলছে! আর এটা তো সেই জায়গা যেখানে আমি বড় বড় মেয়েকে জীবিত কবর দিয়েছিলাম। কিন্তু ও কি কলমি গাছ হয়ে বেঁচে আছে? না না না, এটা কিভাবে সম্ভব? আমাকে সব কথা জানতেই হবে। কর্মীলতা, তোমার বাবা মায়ের খবর নিয়ে এসেছি আমি। তোমার মা এখনো তোমার জন্য অনেক মন খারাপ করে। আর জানো তো, তোমার সৎ মায়ের একটা কন্যা সন্তান হয়েছে। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। তুমি সত্যি আমার খুব উপকার করলে বন্ধু পাখি। ও, যেটা ভেবেছিলাম তার মানে সেটাই ঠিক। এটা বড় বউয়ের মেয়ে কর্মীলতা। না 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 না, এটা কিছুতেই হতে দিতে পারি না আমি। ওকে যেভাবেই হোক আমার শেষ করতে হবে। আমাকে যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হবে, নয়তো একদিন আমারই সব ঘটনা ফাঁস হয়ে যেতে পারে। জানো বন্ধু পাখি, আজ তোমার মুখ থেকে বাবা মায়ের কথা শুনে খুব দেখতে মন চাচ্ছে ওদেরকে সামনে থেকে। কিন্তু আমার কি আর সে ভাগ্য আছে বলো? আমার জীবন তো কলমি গাছ হয়েই কেটে যাবে। আমার আর কোনোদিনও ওদের সামনে থেকে দেখার সৌভাগ্য হবে না। তুমি একদম চিন্তা করো না কর্মীলতা। তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য একটা উপায় ঠিকই পাওয়া যাবে। আমি কালই এই বিষয়ে আমার কবিরাজ বাবার সাথে কথা বলবো। কবিরাজ বাবা? সে আবার কে? তাহলে শোনো, আমি যখন খুব ছোট ছিলাম, আমার মাকে এক শিকারি শিকার করে নিয়ে যাচ্ছিল। এরপর আমাকে অসহায় অবস্থায় দেখে এক কবিরাজ বাবা আমাকে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায় তার কাছে। এরপর সে আমাকে লালন পালন করে বড় করে। এতদিন আমি ওনার আশ্রয়েই ছিলাম। সে তার কাছেই আমাকে রেখেছিল। কিন্তু এখন আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই, তাই আমি বনে বনে ঘুরে বেড়াই এখন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব উপকারী বন্ধু পাখি, তা আমার জানা নেই। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না বন্ধু। বিপদে কারো উপকার করা এটাই যে আমার দায়িত্ব। আমার কথাই আমাকে ফিরিয়ে দেয়া হচ্ছে বুঝি? খুব পাজি হয়েছো তো দেখছি। পরিমীলতা, আমি আমার কবিরাজ বাবার কাছে যাচ্ছি তোমার মুক্তির উপায় জানার জন্য। আর বেশি দিন তোমাকে এই কলমি গাছ হয়ে জীবন কাটাতে হবে না। আমি যাচ্ছি। ঠিক আছে বন্ধু, তুমি কিন্তু সাবধানে যাবে আর তাড়াতাড়ি করে ফিরে আসবে। জানোই তো, আমার সাথে বনে কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে কলমিলতা, আমি যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করব। আমি তাহলে এখন গেলাম, তুমি সাবধানে থেকো। এরপর পাখি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সূর্যনগরে বাস করত এক জমিদার পরিবার। এই হলো জমিদার পুত্র সূর্য, যে ছিল ভীষণ ভ্রমণ বিলাসী। এই তো বাবা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি তো জানোই ভ্রমণ করতে আমি কত পছন্দ করি। বলতে পারো ভ্রমণ করাই আমার একটা শখ। এবার আমি মন স্থির করেছি সুন্দরপুর জঙ্গল ভ্রমণে যাব। তার উদ্দেশ্যে আমি এখন যাত্রা করতে যাচ্ছি। আমি আমার একমাত্র পুত্রের জীবনের ঝুঁকি একদম মেনে নিতে পারবো না।
তুমি যে একমাত্র এই সূর্যনগর জমিদারির একমাত্র যোগ্য উত্তরসূরি। তোমার অন্য কোনো আবদার থাকলে বলো, আমি তা পূরণ করব। না বাবা, আমি জঙ্গল ভ্রমণে যাবই। তুমি তো জানোই, আমি যে বিষয়ে একবার মন স্থির করি, আমি সেখান থেকে একদম পিছপা হই না। তাছাড়া এতটুক ঝুঁকিয়ে যদি আমি নিতে না জানি, তাহলে কিভাবে বিশাল জমিদারির দায়িত্ব নেব? কিভাবে আমি এই নগরকে শত্রুর থেকে বিপদ মুক্ত করব? ঠিক আছে, আমি রাজি তোমার কথায়। তবে তার পরিবর্তে আমাকে একটা কথা দিতে হবে তোমাকে। তুমি সুন্দরপুর জঙ্গল ভ্রমণ শেষে তুমি বিয়েতে সম্মতি দেবে ও পাশাপাশি এ জমিদারির দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করবে। বলো, তুমি রাজি কিনা? বিয়ে? বাবা, তুমি তো জানোই সংসার, বিয়ে এগুলোতে আমি একদমই আগ্রহী নই। তাই এ বিষয়ে আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না। আমি গেলাম, আমার দেরি হচ্ছে। দাঁড়াও সূর্য, যেও না, আমার কথাটা একবার শোনো, শুনে যাও। দাঁড়াও, জানি না কেন ছেলেকে এমন আবদ্ধ হয়ে গেল। এরপর জমিদার পুত্র সূর্য তার প্রিয় ঘোড়া দীপরাজকে নিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ল। মনে হচ্ছে জঙ্গলে পৌঁছে গেছি। বাহ, বনটা কাছ থেকে আরো বেশি সুন্দর, যেমনটা দূর থেকে ভেবেছিলাম। সারা জীবন যদি এমন প্রকৃতির বুকে জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কতই না ভালো হতো। এ বনে তেমন কোনো হিংস্র জন্তুও চোখে পড়ল না। বাবা অযথাই আমাকে নিয়ে চিন্তা করছিল। সূর্য কথা বলতে বলতে হঠাৎ একটা সাপ তার পিছে থেকে তাকে ছবল দেওয়ার জন্য ওত পেতে থাকে, আর তা কলমিলতার চোখে পড়ে যায়। আরে, এ একটা সাপ যে ওই মানুষটার পিছে ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে ছবল দিতে পারে। আমাকে এক্ষুনি ওনাকে সাবধান করতে হবে। ও পরদেশি কুমার, সাবধান হও। বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালাও। একটা বিষধর সাপ যে তোমার পিছে ওত পেতে আছে, যে কোনো মুহূর্তেই তোমাকে ছবল দিতে পারে। এরপর সূর্য কলমিলতার কথা শুনে পিছন ফিরে তাকায় ও তলোয়ার দিয়ে সাপটাকে ভয় দেখায়, ও সাপটা ভয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। যাক, এখন তুমি বিপদমুক্ত। এ বন তোমার জন্য একদমই নিরাপদ নয়। যদি নিজের ভালো চাও, তবে এখনই এই স্থান ত্যাগ করো। কে তুমি? আমার এত বড় উপকার করলে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে আসো বলছি, আমাকে দেখা দাও। আমি তোমার এই উপকারের প্রতিদান দিতে চাই। প্রতিদান? তুমি আমাকে কি প্রতিদান দিতে চাও শুনি? তুমি হয়তো আমার পরিচয় জানলে চমকে যাবে। আমি হলাম সূর্যনগরের জমিদার পুত্র সূর্য। আমার কাছে ধন দৌলত ক্ষমতা কোনো কিছুরই অভাব নেই। বলো, তুমি প্রতিদান স্বরূপ কি নিতে চাও? আমি তোমাকে তাই দেব। ধন দৌলত? ধন দৌলত আমার কাছে এগুলো মূল্যহীন। তুমি কি এসব ধন দৌলত ও ক্ষমতা দিয়ে উপকারের পরিমাপ করতে চাও, অহংকারী জমিদার পুত্র? আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না। আমি কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার কাজ। তুমি এখন এখান থেকে যেতে পারো। ঠিক আছে, আমার ভুল হয়েছে। তবে তুমি কে? নিজেকে কেন আড়াল করে রেখেছো? সামনে আসো, দেখা দাও বলছি। আমি তোমার মতো অহংকারীকে দেখা দিতে চাই না। তুমি এখন এখান থেকে যেতে পারো। এ বন তোমার জন্য নিরাপদ নয়, আর কখনো এখানে দ্বিতীয়বার ফিরে এসো না। বললাম তো ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। দয়া করে আর অহংকারী বলো না। আমাকে একবার দেখা দাও। তুমি আমার উপকার করেছো, আমি তোমাকে দেখতে চাই। আমি তোমাকে দেখা দিতে পারবো না পরদেশি কুমার, আমাকে ক্ষমা করো। আর যদি নিজের ভালো চাও, এখনই এ বন ত্যাগ করো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো,
আমি এবারের মতো চলে যাচ্ছি, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তাই আমি তোমার কথার অমান্য করব না। তবে আমি আবারও আসবো, এই বলে গেলাম। তখন কিন্তু আমি তোমার দেখা না নিয়ে যাব না। ভালো থেকো। আমার কি আর সে কপাল আছে যে আমি কারো সামনে গিয়ে দেখা দেব? আমারও তো মন চায় মানুষ রূপে সবার সামনে গিয়ে দাঁড়াতে। কবিরাজ বাবা, আমাকে একটা সাহায্য করতে হবে আপনার। কি রে, এতদিন পর বাবার কথা মনে পড়লো? বনে মুক্ত জীবন ভালোই উপভোগ করছিস মনে হয়। আচ্ছা, তোর কি সাহায্য লাগবে বল আমাকে। এরপর পাখি কর্মীলতার বিষয়ে সব কথা কবিরাজকে খুলে বলতে থাকে। সবই তো বুঝলাম, তবে সমস্যাটা জটিল। দাঁড়া, দেখছি কি করা যায়। একটা উপায় আছে। এই নে, এখানে জাদুর নির্যাস আছে। এটা 7 দিন ওই কলমি গাছে ছিটিয়ে দিবি, তাতেও মানুষও ফিরে পাবে। ধন্যবাদ আপনাকে কবিরাজ বাবা। তাহলে আমি এখন আসি। কলমিলতা আমার জন্য হয়তো অপেক্ষা করছে। কলমিলতা, এই দেখো আমি চলে এসেছি। তোমার মানুষ রূপ ফিরে পাওয়ার একটা ব্যবস্থা ঠিকই করে ফেলেছি। এই দেখো, এখানে জাদু নির্যাস আছে। এটা আগামী 7 দিন ব্যবহার করলে তুমি কলমি গাছ থেকে মুক্তি পাবে ও মানুষ রূপ ফিরে পাবে। তুমি খুশি তো? তুমি যে আমার কত বড় উপকার করলে বন্ধু পাখি, তা আমি কোনোদিনও ভুলবো না। আমিও চাই তুমি যেন আমাকে ভুলে না যাও। তুমি মানুষ রূপ ফিরে পাওয়ার পরেও আমি কিন্তু তোমার সাথেই থাকতে চাই। এটাই আমার আবদার। অবশ্যই বন্ধু, আমিও চাই সারা জীবন এমন একটা উপকারী বন্ধুকে পাশে রাখতে। একটা বিষয় কিছুতেই আমি হিসাব মিলাতে পারছি না। আমাকে সাহায্য করে নিজেকে সে কেন আড়াল করে রাখতে চায়? এতে সে কি প্রমাণ করতে চায়? সে আমার চেয়েও বেশি ক্ষমতাশালী, যে কিনা সূর্যনগরের রাজপুত্র সূর্যর প্রতিদানকে অস্বীকার করে। যেভাবেই হোক তার পরিচয় আমার জানতেই হবে। কালই আমি সুন্দরপুর জঙ্গলে আবার যাব। আমাকে যে যেতেই হবে। জমিদার পুত্র তার কথা মতো পরদিন সকালে তার ঘোড়াকে নিয়ে আবার সুন্দরপুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই তো পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে সেই কণ্ঠস্বরটা ভেসে আসছিল। বন্ধু পাখি, আমি কি সত্যি এই জাদু নির্যাসের গুণে নিজের মানুষও ফিরে পাবো? এই তো সেই কণ্ঠের স্বরটা আবারও ভেসে আসলো। কি এ কণ্ঠে তো একটা কলমি গাছ কথা বলছে, কিন্তু এটা কি করে সম্ভব? একটা কলমি গাছ কিভাবে মানুষের মতো করে কথা বলছে? এর পিছনে সব ঘটনাই আমাকে জানতে হবে। হ্যাঁ কর্মীলতা, এই জাদু নির্দেশের গুণে তুমি আবার তোমার মানুষ রূপ ফিরে পাবে। কবিরাজ বাবা তো এমনটাই বলল। ও, তার মানে কি সে কলমি গাছ হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছে? তাই সে নিজেকে আড়াল করে রেখেছিল আমার থেকে। আমি অযথাই তার সম্পর্কে কত ভুলভাল ভাবছিলাম। আমি ওর বিপদে ওকে সাহায্য করতে চাই, ওকে সাহায্য করে প্রতিদান পূরণ করতে চাই। যাই, এখনই ওর দিকে গিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে আমার। কর্মীলতা, আমি বলেছিলাম আমি আবারও আসবো। দেখো, ঠিক চলেও এলাম। তুমি এবার নিজেকে আমার থেকে আড়াল করতে পারলে না। আমি তোমাকে তোমার এই বিপদ থেকে সাহায্য করতে চাই। এ কি, তুমি কি করে আমার নাম জানলে? আর এত কিছু আমার সম্পর্কে কিভাবে জানলে?
আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনে ফেলেছি। দয়া করে তোমার এই বিপদে আমাকে তোমার পাশে থাকতে দাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার বদলে আমিও তোমার বিপদে সাহায্য করে এর ঋণ শোধ করতে চাই। আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তুমি এখন এখান থেকে যেতে পারো। তোমার মতো অহংকারী জমিদার পুত্র থেকে কোনো সাহায্য আমি নিতে চাই না। কেন তুমি আমার সাহায্য নিতে চাইছো না? তুমি কি নিজেকে আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী মনে করো? তাহলে আমাকে কেন সাহায্য করেছিলে? উত্তর দাও। হতে পারে তুমি জমিদার পুত্র ও অনেক ধনরত্ন ও ক্ষমতার মালিক, তবে আমার কাছে এগুলো মূল্যহীন। তুমি শুধু প্রতিদান দেওয়ার জন্যই আমাকে সাহায্য করতে চাও, কিন্তু আমি তোমার থেকে কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি। যে কথায় কথায় টাকার অহংকার দেখায় তাকে আমি কি করে বিশ্বাস করব? তুমি যে সব টাকা দিয়ে পূরণ করতে চাও। তুমি আমার চোখ খুলে দিয়েছো কলমিলতা। অর্থ আর অহংকারে আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। বলো, কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? আমি তাই করব। তবে তোমার এই বিপদে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। কলমিলতা, জমিদার পুত্র যখন এত করে বলছে, ওকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ও হয়তো সত্যিই তোমাকে সাহায্য করতে চায়। ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, আমার বন্ধু পাখি যখন এত করে বলছে, তাহলে তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি। তবে তোমাকে আগে আমার বিশ্বাস অর্জন করতে হবে, তা না হলে তোমার সাহায্য আমি নিতে পারবো না। এবার তুমি ভেবে দেখো কি করবে। ধন্যবাদ কলমিলতা, আমি যেভাবেই হোক তোমার বিশ্বাস অর্জন করব। কলমিলতাকে কথা তো দিয়ে ফেলেছি যে ওর বিশ্বাস অর্জন করব। আগে অনেক বড় বড় বিষয়ে আমি অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ও তার সফলতার সাথে পূরণও করেছি। তবে এমন কখনোই হয়নি যে কারো বিশ্বাস অর্জন করতে হবে। তবে আমিও জমিদার পুত্র সূর্য, যে কোনোদিন কোনো বিষয়ে হারেনি, আজও তার বিপরীত হবে না। যেভাবেই হোক আমাকে যে কলমিলতার বিশ্বাস অর্জন করতেই হবে, করতেই হবে। বন্ধু পাখি, তুমি কিন্তু এখনো তোমার নামটাই আমাকে বলনি। ও হ্যাঁ, সেটাই তো। কত কথা হয়ে গেল আমাদের, তবে নিজের নামটাই তোমাকে বলা হলো না। আমার শরীরের এই সুন্দর রং দেখে কবিরাজ বাবা আমাকে আদর করে রাঙ্গুলি বলে ডাকতো, জানো তো? তুমিও আমাকে এ নামেই ডাকতে পারো। রাঙ্গুলি? বাহ, কি চমৎকার তোমার নাম! যেমন দেখতে তুমি সুন্দর, তেমনি তোমার নামটাও ভারী মিষ্টি। তা রাঙ্গুলি, তুমি তো বলেছিলে আমার নাকি একটা ছোট বোন আছে। তা আমার বোনটা দেখতে কেমন হয়েছে, আরো কতটাই বা বড় হয়েছে? আমাকে ঠিক তো ওর সম্পর্কে কিছু বলতে পারো রাঙ্গুলি? না কলমিলতা, আমি তোমার ছোট বোনের সম্পর্কে কিছুই তোমাকে বলতে পারবো না, কারণ ওর সম্পর্কে কিছুই যে আমি জানি না। ওর সাথে যে আমার দেখাই হয়নি। আমি শুধু এতটুকুই জেনেছি তোমার একটা ছোট বোন আছে। ও, তাই বুঝি? জানো, আজ আমার ছোট বোনটার কথা না খুব মনে পড়ছে। আর আমার এটা জেনেও খুব ভালো লাগছে যে আমার একটা ছোট বোন আছে। আমি যে কত খুশি হয়েছি তার তোমাকে কি বলবো। কিন্তু কলমিলতা, আমি যতটা জানি ও তো তোমার সৎ মায়ের মেয়ে, মানে তোমার সৎ বোন। যে মা তোমাকে জীবিত কবর দিয়ে তোমাকে তোমার মায়ের থেকে দূরে সরিয়ে রেখেছিল, তোমাকে তোমার মায়ের আদর থেকে বঞ্চিত করেছিল, তবে সে ঠিকই কিন্তু তার নিজের মেয়েকে তার কাছে নিয়ে ভালোই আছে। এই সব কিছু জেনেও তুমি তোমার সৎ বোনকে এতটা ভালোবাসো কি করে? তোমার কি একটু হিংসা হয় না?
হিংসা? হিংসা কেন হবে বলো তো? এই বিষয়ে তো ওর কোনো দোষই নেই, ও তো একদমই নির্দোষ। একজনের দোষে অন্যকে দোষী করাটাও কি ঠিক বলো তো? ও তো আমার নিজেরই বোন। আজ একসাথে থাকলে বোনটার সাথে কত গল্প, কত খুনসুটি না করতে পারতাম, ভাবতেই ভালো লাগছে। সত্যি কৈমিলতা, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এতটুকু হিংসা অহংকার নেই তোমার ভিতর। সারাটা জীবন তুমি পরিবার থেকে দূরে থেকেও ঠিকই শিখে ফেলেছো কিভাবে অন্যকে ভালোবাসতে হয়। রাঙ্গুলি, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে জানো তো। নিজের পরিবারকে ভালোবাসতে কি আলাদা করে শিখতে হয় বলো তো? ভালোবাসা তো মন থেকে আসে, তাই এ ভালোবাসা আলাদা করে শেখার কিছু নেই বন্ধু। আমি যেভাবেই থাকি না কেন, যত কষ্টেই থাকি না কেন, আমি চাই আমার পরিবার ভালো থাকুক। আমি আমার মায়ের আদর না পেলেও আমার বোনটা যেন আমার দুই মায়েরই আদর পায়, ও তাদের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। না জানি আমার বোনটা আজ কত বড় হয়ে উঠেছে। মা, ও মা, কোথায় গেলে? কোথায় তুমি মা? যেভাবেই হোক বড় বউয়ের মেয়ে ঐমিলতাকে আমার চিরতরে শেষ করে দিতেই হবে, কিন্তু কিভাবে সেটাই মাথায় আসছে না। যা করার দ্রুত সময়ের ভিতর করতে হবে। যদিও একবার মানুষের রূপ ফিরে পায় ও এই বাড়িতে ফিরে আসে, তাহলে আমার সব অপকর্ম যে ফাঁস হয়ে যাবে। না 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 না, যাই একবার কবিরাজের কাছে গিয়ে দেখি ওকে শেষ করার কোনো মরণ উপায় খুঁজে পাই কিনা। এই যে মা, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে মরছি, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো শুনি? মা, তোমাকে কি জানি একটা বলতে শুনলাম। কাকে মারার জন্য আবার তুমি মরণ উপায় খুঁজছো শুনি? এই কি কবিতাকে আমার সব কথাই শুনে ফেলেছে? তাহলে তো সর্বনাশ। এখন কি হবে? ইয়ে মানে না, কিছু না। ও, বুঝেছি। তুমি আমাকে না বললেও আমি ঠিকই বুঝে ফেলেছি। বাড়িতে অনেক ইঁদুর তেলাপোকার উপদ্রব বেড়েছে, তাই না? ওদেরকে মারার জন্যই তুমি মরণ উপায় খুঁজছিলে। কি ঠিক ধরেছি তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ইঁদুর তেলাপোকা মারার কথাই ভাবছিলাম রে। এগুলোর যন্ত্রণায় যে কি বিপদে আছে তোকে আর কি বলবো। দেখ, আমার এই স্বাদের কুমড়ো গাছের ডগাগুলো না ইঁদুরে কেটে দিয়েছে, তাই এগুলো নির্মূল করার একটা উপায় খুঁজছিলাম আর কি। তা বললেই হয়? তাতে এমন হকচকিয়ে যাওয়ার কি আছে শুনি? তুমি আমার কথা এমন একটা করলে যেন আমি তোমার কোনো গোপন কথা শুনে ফেলেছি। ইয়ে মানে, তা চমকাবো না? এমন হঠাৎ করে আচমকা তোর উপস্থিতির জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তোর মায়েরও তো বয়স হয়েছে নাকি, তাই হঠাৎ তোর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে বুকটা কেমন ধড়ফড় করে উঠেছিল। আর একটু হলেই তো তুই আমাকে মারতি। আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালোই লেগেছে মা। এরপর থেকে মাঝে মাঝে হুট করে তোমাকে পেছন থেকে এসে চমকে দেব, কেমন? শয়তান মেয়ে একটা, এক্ষুনি দিচ্ছিল আমার দমটা বের করে। হয়েছে, আর হাসতে হবে না তোকে। এখন বল কি জন্য এসেছিস? ও হ্যাঁ, তোমাকে এমন চমকে যেতে দেখে তো আমি আসার কারণই ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক মা, আমার না খুব খিদে পেয়েছে। আমাকে তোমার এই গাছের কুমড়ো ফুল দিয়ে একটু বড়া বানিয়ে দাও না মা, খুব খেতে মন চাইছে। পারবো না আমি। সময় অসময় কিচ্ছু বোঝে না, হুটহাট একটা আবদার করে বসবে, আর আমাকে তা মানতে হবে। যা, নিজে তো একটু নিজের কাজ করতে পারিস নাকি? একটু পানিও তো নিজের হাতে ঢেলে খাস না।
দুদিন পরে যখন শ্বশুর বাড়িতে যাবে, মাকিকে দাসী হিসেবে তোর সাথে করে নিয়ে যাবে নাকি শুনে? মা, তোমাকে বলেছি না বিয়ের কথা বলবে না? আমি বলেছি না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। দূর চাই, ভালোই লাগে না। তোমার চেয়ে বড় মাই ভালো। আমি গেলাম। ছাদ বাবা, বাঁচলাম। আর একটু হলেই তো সব ফাঁস হয়ে যেত। আমাকে আরো সতর্ক হয়ে পা ফেলতে হবে। আর দেরি না করে আমি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যাই, ঘর থেকে কিছু টাকা নিয়ে আসি। বড় মা, তোমার ঘরে আমি কি একটু আসতে পারি? হ্যাঁ, আয়। এতে আবার বলার কি আছে? মায়ের কাছে আসতে মেয়ের বুঝি অনুমতি লাগে? পাগলি মেয়ে একটা। হ্যাঁ, লাগে তো অনুমতি। একটু আগে মায়ের কাছে গেলাম। সে আমার অপ্রত্যাশিত উপস্থিতি দেখে তার তো দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, জানো তো। তাই তোমার কাছে আসার আগে একটু অনুমতি নিয়ে নিলাম। দেখেছ মেয়ের কাণ্ড? বড় বউয়ের ঘরে এসে এইসব আলোচনা করতে শুরু করেছে। হায় পোড়া কপাল, এই মেয়েটার মাথায় আর বুদ্ধি হবে না। কি যে করব আমি এই মেয়েটাকে নিয়ে? এত দিক আমি কিভাবে সামলাবো? আমি তো পাগল হয়ে যাব। যাই, তাড়াতাড়ি আর দেরি না করে আমি বেরিয়ে পড়ি এক্ষুনি। আমাকে দেরি করলে চলবে না। তাই না কে রে? হতেই পারে এমন। তোর মা হয়তো হঠাৎ করে বুঝতে পারেনি, তাই এমনটা হয়েছে। এখন বল মা, কি দরকারে এসেছিস? মাকে বলেছিলাম একটু কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাওয়াতে। খুব মন চাইছিল জানো তো। এটা বলতেই মা আমাকে দিল এক ধমক। সাথে আরো কত কি বলল, শুনবে? কি বললো রে? বল। বলে বিয়ে হয়ে গেলে কি করবি? আমাকে কি শ্বশুর বাড়িতে দাসী করে নিয়ে যাবি? কেমন লাগে বলো তো বড় মা? আমি তো তোমাদের বলে দিয়েছি এসব বিয়ে শাদী আমি করব না। মায়েরা এমন রাগ একটু করতেই পারে, এতে মন খারাপ করার কিচ্ছু নেই মা। তুই বস তাহলে, আমি যাচ্ছি তোর জন্য কুমড়ো ফুলের বড়া বানিয়ে আনছি। না বড় মা, এখন আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আমি এখন তোমার কোলে একটু মাথা দিয়ে শুবো আর গল্প শুনবো, তাতেই আমার ভালো লাগবে। পাগলি মেয়ে একটা, এই বলে কুমড়ো ফুলের বড়া খাবো, এই বলে গল্প শুনবো। কখন যে কি বলিস রে তুই, কিছুই ঠিক নেই। আয় তবে শুয়ে পড়, দাঁড়িয়ে আছিস কেন? বড় মা, তোমার কোলে মাথা রাখলে আমার সব রাত চলে যায় জানো। কত শান্তি তোমার কোলে। বড় মা, একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? বলো আগে। বল না, কি বলবি? মায়ের কাছে এত দ্বিধা কিসের? বড় মা, সবাই বলে তুমি নাকি আমার সৎ মা, কিন্তু তোমার ভালোবাসায় আমি তো কোনো কমতি দেখি না। বড় মা, তুমি আমাকে কত ভালোবাসো। আর যদি আমার বউ বেঁচে থাকতো, তখন কি ওকে তুমি আমার চেয়ে আরো বেশি ভালোবাসতে, তাই না? পাগলি মেয়ের কথা শোনো। কেন রে, তোকে কি আমি কম ভালোবাসি এখন? আমার কাছে তোরা সবাই সমান। আমি যে মা, তোরা যে দুজনই আমার সন্তান। তবে তোর কথা শুনে আজ তোর বড় বোনের কথা আবার মনে পড়ে গেল রে মা। আজ যদি মেয়েটা বেঁচে থাকতো, কত বড় হয়ে যেত। এতদিনে হয়তো বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে যেত। বড় মা, আমি তোমাকে বুবুর কথা আবার মনে করিয়ে দিয়ে কষ্ট দিয়ে ফেললাম, তাই না? আমি জানি তুমি বুবুর কথা মনে পড়লে এখনো আড়ালে চোখের পানি ফেলো। চোখের পানি ফেলায় যে আমার ভাগ্যে লেখা ছিল রে মা। নিজের মেয়েটাকে কি করে ভুলে থাকি বল? 10 মাস 10 দিন যে মেয়েটাকে গর্ভে রাখলাম, তার মুখটা দেখার সৌভাগ্য যে আমার হয়নি। আমার কষ্ট তোদের কাউকে যে বলে বোঝাতে পারবো না। মা হলে বুঝবি সন্তান কি জিনিস। বড় মা, তোমাকে কেন বুবুকে দেখতে দেওয়া হয়নি?
আমি তো তখন হুঁশেই ছিলাম না রে মা। যখন আমার জ্ঞান ফেরে আমি জানতে পারি আমি একটা মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। আমাকে না দেখিয়ে তারা ওকে দাফন করে ফেলে। বড় মা, বাবা কি বুবুকে দেখেছিল? না রে মা, তোর বাবা সেদিন সকালে তোর দাদিকে নিয়ে শহরে গিয়েছিল ডাক্তার দেখাতে। বাড়িতে শুধু আমি আর তোর মায়ে ছিলাম, আর ছিল দাইমা। তবে পুরো বিষয়টা আজও আমার কাছে ভীষণ ঘোলাটে। কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। তুমি চিন্তা করো না বড় মা, আমি মায়ের কাছ থেকে এর কারণ জানতে চাইবো। কেন তোমাকে বুবুর মুখ দেখতে দেয়া হলো না সেদিন? আমি যাই, দেখে আসি মা কি করছে। কবিরাজ বাবা, আমাকে বাঁচান, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বহু কষ্টে আপনার সন্ধান পেয়েছি, দয়া করে আমাকে বাঁচান। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। এত উতলা হওয়ার কিছু নেই। কি হয়েছে সব খুলে বল, দেখি তোর জন্য কি করতে পারি। না 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 কবিরাজ বাবা, আপনি এভাবে বলবেন না। আপনি আমাকে কথা দিন যে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আমি বহু দূর থেকে এসেছি। ঠিক আছে, আমাকে সব ঘটনা খুলে বল। আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। আশা করি তোর ক্ষেত্রেও তার বিপরীত হবে না। এরপর ছোট বউ কবিরাজকে সব ঘটনা খুলে বলতে থাকলো। সবই তো বুঝলাম, তুই এখন কি চাস সেটা আমাকে বল। আমি চাই কর্মীলতাকে চিরতরে শেষ করে ফেলতে, যেন ও আর মানুষ রূপ তো দূরের কথা, কর্মী গাছ হয়ে যেন বেঁচে থাকতে না পারে। ওকে আপনি এই পৃথিবী থেকে নিঃশেষ করে দিন কবিরাজ বাবা, যেভাবেই হোক, যে কোনো উপায়ে। ঠিক আছে, তাই হবে। তবে কাজটা এত সহজ হবে না। এর জন্য তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক অসাধ্য সাধন করতে হবে। বল, যখন যা কিছু করতে বলবো সব পারবি তো? হ্যাঁ কবিরাজ বাবা, হ্যাঁ, কর্মীলতাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে আমি সব করতে রাজি, সব। আপনি শুধু বলুন একবার আমাকে কি করতে হবে। বলছি, এত উতলা হলে চলবে না। তোকে খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। তার আগে বল, এর বিনিময়ে আমাকে তুই কি বকশিস দিবি? আমার কাছে কিছু টাকা আছে কবিরাজ বাবা, আপনি নিন, এই টাকাগুলো আপনি রাখুন। আমার সাথে কি তামাশা হচ্ছে নাকি? আমার অনেক বড় বকশিস চাই। 1 বস্তা রূপার মুদ্রা ও 100 স্বর্ণ মুদ্রা লাগবে, তবে আমি তোর জন্য কিছু করব, নয়তো নয়। কবিরাজ বাবা, এসব আমি কোত্থেকে দেব আপনাকে? এই যুগে স্বর্ণমুদ্র, রৌপ্যমুদ্র এইগুলো পাওয়া যে কঠিন। আমার কাছে কিছু গয়না আছে, আপনি চাইলে আপনাকে আমি সেগুলো দিতে পারি। দয়া করে আপনি সেগুলো গ্রহণ করে আমাকে বাঁচান কবিরাজ বাবা। ঠিক আছে, তাহলে সেগুলো কাল সকালে নিয়ে আসবি। আমি দেখবো আগে সেগুলো, তারপরেই আমি তোর জন্য কাজ করব। আমি আমার জাদু মন্ত্র দিয়ে একটা বিষাক্ত নির্যাস বানিয়ে রাখবো। তা বানাতে আমার 1 দিন সময় লাগবে। এখন তুই যেতে পারিস। রাঙ্গুলি দেখো,
সে জমিদার পুত্রের আর কোনো খবর নেই। আমি আগেই বুঝেছিলাম সে শুধু তার প্রতিদান দেওয়ার জন্যই আমার পাশে থাকতে চেয়েছিল, আর এই জন্যই তো আমি তার সাহায্য নিতে চাইনি। সে যে আমাকে মন থেকে সাহায্য করতে চায় না তা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম। আমি তো শুধু তোমার অনুরোধের জন্যই ওর কথায় রাজি হয়েছিলাম। কর্মীলতা, আরো কিছুদিন দেখো, এটাও হতে পারে ও কোনো সমস্যার কারণে আসতে পারছে না। না জেনে তোমার এমন মন্তব্য করা ঠিক হবে না। তুমি হয়তো ঠিকই বলেছ, আমি এভাবে ভেবে দেখিনি। তাহলে কি সত্যি জমিদার পুত্র কোনো সমস্যাতে পড়েছে? যাই, আর দেরি করা ঠিক হবে না। এখনই দিগরাজকে নিয়ে আমার বেরিয়ে পড়তে হবে। সূর্য, তুমি কি দিগরাজকে নিয়ে কোথাও বের হচ্ছ? কিছুদিন আগেই তো তুমি সুন্দরপুর জঙ্গল ভ্রমণ করে আসলে। ফিরে এসে তো আমাকে সেই বিষয়ে কিছু জানালেও না। না মানে, হ্যাঁ, আমি দিগরাজকে নিয়ে এখন একটু বের হচ্ছি। আমার একটা জরুরি কাজ আছে। তোমাকে আমি যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। তোমার এই বেপরোয়া জীবন আমাকে দিন দিন আরো বেশি চিন্তিত করে তুলছে। তুমি কি তোমার মায়ের কোনো খোঁজ রাখো? তুমি এখন কোথাও যেতে পারবে না সূর্য। তোমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তুমি গিয়ে এখনই ডাক্তার ডেকে আনো, আর সেটা এক্ষুনি। দেরি করো না, তাহলে বিপদ আরো বাড়তে পারে। এসব তুমি কি বলছো বাবা? মা অসুস্থ আর আমি জানি না? কখন, কিভাবে হলো এটা? এসব পরে এসে জানতে পারবে। তোমাকে যেটা করতে বলেছি এখন সেটাই করো। দেরি না করে এক্ষুনি দ্রুত ডাক্তার আনার ব্যবস্থা করো। আমি তোমার মায়ের পাশে থাকছি, তুমি যাও। তাহলে আজ আমি কলমিলতার কাছে যেতে পারলাম না। আমাকে তুমি মাফ করে দিও কলমিলতা। আমি মাকে সুস্থ করে ঠিকই যাব আবার সুন্দরপুর জঙ্গলে। যাই, আর দেরি করা ঠিক হবে না। এখনই গিয়ে ডাক্তার ডেকে আনি। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কাউকে না বলে চলে এসেছি। কেউ আমার খোঁজ করে না পেলে সন্দেহ করতে পারে, যেটা একদমই করতে দেয়া যাবে না। তাড়াতাড়ি পা চালাই। মা, ও মা, কোথায় তুমি? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কবিতা আমাকে খুঁজতে শুরু করেছে। এখন আবার ওকে কৈফিয়ত দিতে হবে। হাই পোড়া কপাল, কি যে করি। এই তো মা, তুমি কোথায় গিয়েছিলে? আজকাল হুটহাট কোথায় যে গায়েব হয়ে যাও, আমি কিছুই বুঝতে পারছি না। কেন রে, তোকে কি আমার সবকিছু বলে বলে করতে হবে? কোথায় কোন কাজ করি? শর্ত সামনে থেকে ঘরে যেতে দে। আমি এখন একটু বিশ্রাম নেব, আমি অনেক ক্লান্ত। কেন মা, তুমি কোথায় গিয়েছিলে যে এত ক্লান্ত হয়ে গেছো? অনেক দূরে কোথাও? সংসারের তেমন কাজও তো তোমাকে করতে হয় না, বেশিরভাগ কাজই তো বড় মাই করে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমার সব কাজে শুধু বাহাত ঢুকায়। আমাকে ঘরে যেতে দে বলছি কবিতা। আমার এখনো অনেক পরিকল্পনা বাকি। পরিকল্পনা? কিসের পরিকল্পনা মা, বলো না আমাকে, তাহলে আমি একটু তোমার কাজে সাহায্য করতে পারবো। এই রে, কি বলতে কি বলে ফেললাম। না না না, আমাকে আরো সাবধানী হতে হবে। তো তোর বিয়ের পরিকল্পনা বুঝলে? একটা ঢিঙ্গি মেয়ে হয়েছে, সারাদিন শুধু ঢিঙ্গিপনা করে বেড়াস। তাই তোকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতে হবে আমাকে এখন থেকেই, বুঝলে? মা, তুমি কিন্তু আবার শুরু করে দিলে। এই নিয়ে কিন্তু আমি সকালে রাগ করেছিলাম। ভেবেছিলাম তুমি আমার রাগ ভাঙাবে, কিন্তু তা কই আর। কিসের কি? তোমার তো কোনো পাত্তাই নেই। তোমার চেয়ে বরং বড় মাই বেশি ভালো।
তাহলে যা না, বড় মেয়ের কাছে যা। আমাকে কেন খুঁজিস এত? শর্ত, আমাকে এবার ঘরে যেতে দে বলছি কবিতা। আজকাল মা কেমন যেন খুব অদ্ভুত আচরণ করছে। কি জানি কি হয়েছে, হয়তো বাবার সাথে ঝগড়া হয়েছে। না না, আমাকে আরো সতর্ক হতে হবে। আর একটু হলেই তো মুখ ফুসকে সব বেরিয়ে যাচ্ছিল। কবিরাজ ঠিকই বলেছে, এত অস্থির হলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ সারতে হবে। এদিকে কবিরাজটাও এত মূল্যবান বকশিস দাবি করে বসলো। যাই, আমার গয়নাগুলো সব বের করতে হবে, সবগুলো এখনই গুছিয়ে ফেলি। আমার এত দিনের জমানো গয়নাগুলো কত কায়দা করে এই হাটটা বড় বউর থেকে হাতিয়েছিলাম। এখন আমার সব স্বাদের গয়নাগুলোই কবিরাজকে দিয়ে দিতে হবে। আচ্ছা, বড় বউয়ের তো আরো কিছু গয়না আছে, যদি আমি সেগুলো চুরি করে আনি ও কবিরাজকে তা দিয়ে বকশিসটা পূরণ করে দেই, তাহলে কেমন হবে? হ্যাঁ, সেটাই করব। কলমিলতা, তোর মায়ের গয়না আমি কবিরাজকে দিয়েই তোর মরণ বিষ নিয়ে আসবো। হা 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 হা। তোদের কাউকে আমি ছাড়বো না। আজ রাতেই বড় বউর ঘর থেকে সব গয়নাগুলো সরিয়ে ফেলতে হবে। এরপর রাত গভীর হলেই সবাই যখন ঘুমে মগ্ন, তখন ছোট বউ বড় বউয়ের ঘর থেকে গয়নাগুলো চুরি করতে যায়। এই তো পেয়েছি সব গয়না। বড় বউয়ের সব গয়না এখন আমার হাতে। যাই, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। কাল সকাল সকাল এইগুলো নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। গাঙ্গুলি, আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না জমিদার পুত্রকে সত্যি বিপদে পড়েছে নাকি সে ইচ্ছা করে কেটে পড়েছে। আমি এ বিষয়ে নিশ্চিত হতে চাই। তুমি কি আমার জন্য জমিদার পুত্রের বাড়িতে গিয়ে একটু গোপনে খবর আনতে পারবে? হ্যাঁ কলমিলতা, আমি অবশ্যই পারবো। তাহলে আমি আর দেরি না করে এখনই সূর্যনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাঙ্গুলি, খুব সাবধানে কিন্তু, ও যেন কিছুতেই তোমাকে দেখতে না পারে। ঠিক আছে কলমিলতা, এই বিষয়ে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। আমি তাহলে গেলাম, তুমি সাবধানে থেকো কিন্তু। মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, কবে যে মা সুস্থ হবে? এই প্রথম আমি আমার কথা রাখতে পারছি না সময় মতো। কর্মীরা নিশ্চয়ই আমাকে বেঈমান ভাবছে, এমনিতে সে আমাকে বিশ্বাস করতে পারছে না। সবকিছু কেন জানি না কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, তবে আমাকে যে ওর বিশ্বাস অর্জন করতেই হবে। সূর্য, এই তো ঘরে আছো দেখছি। তোমার সাথে একটু কথা ছিল। তুমি তো কাল দেখলেই তোমার মা কেমন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। তোমার মা তার এই অবস্থায় একটা প্রস্তাব রেখেছি তোমার কাছে। বলো বাবা, মা কি বলেছে? মাকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে রাজি। তোমার মা চায় তুমি বিয়ে করে ঘরে নতুন বৌমা আনো। আমরা আর কদিন, তোমার মায়েরও বয়স হয়েছে, তাকে দেখাশোনা করার জন্য একজন নিজের লোক দরকার। ভেবে দেখো তুমি বিষয়টা। না বাবা, আমি এই মুহূর্তে বিয়ের জন্য একদমই প্রস্তুত নই। তাছাড়া মাকে দেখাশোনা করার জন্য তো একজন লোক রাখাই যেতে পারে। এর জন্য আমাকে বিয়ে কেন করতে হবে? আমাকে এখনো অনেক কাজ করতে হবে, আমার এখনো অনেক কাজ করা বাকি। জানতাম তোমাকে এসব বলে কিছুই হবে না, কিন্তু তোমার মাকে তা কে বোঝাবে?
সে ভেবেছে তার কথা তার ছেলে ফেলতেই পারবে না, কিন্তু আমি তো জানি, আমি তো চিনি তোমাকে। সে যাই হোক, কথা এটাই যে তুমি তোমার বাবা মাকে নিয়ে কখনোই ভাবনি আগে, আর এখনো না। আমি গেলাম। বাবা দাঁড়াও, আমাকে ভুল বুঝো না বাবা। বাবা যেও না, শোনো, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। জানি না কেন সবাই আজকাল আমাকে অকারণে ভুল বোঝে। আমাকে একবার কর্মীলতার সাথে দেখা করতে হবে। ওকে মায়ের ব্যাপারে সব কথা খুলে বলতে হবে, নয়তো ও আমাকে আরো বেশি ভুল বুঝবে। এতে ওর বিশ্বাস অর্জন করা আরো কঠিন হয়ে পড়বে আমার জন্য। কলমিলতা, জমিদার পুত্রের খবর এনেছি। ওর মা কিছুদিন যাবতই অসুস্থ, তাই তোমার সাথেও দেখা করতে সুন্দরপুর জঙ্গলে আসতে পারছে না। আর তোমার বিষয়ে কিছু বলতে শুনলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তাহলে আমার বিষয়ে আবার কি বলতে শুনলে শুনি? নিশ্চয়ই কোনো বদনাম করছিল জমিদার পুত্র আমার নামে, তাই তো? না না, তা কেন হবে? জমিদার পুত্র তোমাকে সাহায্য করতে আসতে পারছে না বলে খুব কষ্ট পাচ্ছিল জানো। আরও খুব চিন্তা করছে তুমি হয়তো ওকে ভুল বুঝবে আর বিশ্বাস করবে না, এসবই বলছিল একা একা। আমার মনে হয় তুমি ওকে যতটা খারাপ ভেবেছো, ও আসলে ততটা খারাপ নয়। সময় হলেই বলে দেবে সে কেমন, তবে ভালো হলেই ভালো। যাই, গয়নাগুলো নিয়ে এখনই তাড়াতাড়ি কবিরাজের বাড়িতে যাই। কবিতা ঘুম থেকে ওঠার আগেই আমাকে আবার বাড়িতে চলে আসতে হবে, নয়তো মেয়েটা আজকাল যা শুরু করেছে, আমাকে না দেখতে পেলেই খোঁজাখুঁজি শুরু করে দিবে, তাতে আমি এক নতুন বিপদে পড়ে যাব। এই বলে ছোট বউ গয়না নিয়ে কবিরাজের বাড়ির দিকে বেরিয়ে পড়ে। তবে এক ফাঁকা রাস্তায় বাঁধে এক বড় বিপত্তি। পথ ফাঁকা পেয়ে এক চোর তার পথ আটকে দাঁড়ায়। তোর কাছে যা যা আছে সব এখনই দিয়ে দে আমাকে, নয়তো এখানেই তোকে মেরে পুঁতে ফেলবো। না না না, আমি কিছু দেব না, আমাকে যেতে দাও, দয়া করে আমার পথ ছেড়ে দাও বলছি। দিবি না? তাহলে মরার জন্য এখনই প্রস্তুত হ। ভালো ভালো আবারও বলছি, বাঁচতে চাইলে যা আছে সব দিয়ে দে, তা না হলে তোকে মেরে এখানেই পুঁতে ফেলবো, কেউ টেরও পাবে না। ছোট বউ তার প্রাণনাশের ভয়ে চোরকে গয়না ভর্তি পুঁটলিটা দিয়ে দিতে বাধ্য হয়। ও চোরটা পেয়ে তখনই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। হায় 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 হায়, কত কষ্ট করে বড় বউর থেকে গয়নাগুলো চুরি করেছিলাম, এখন তো চোরের ওপর দেখছে বাটপারি হয়ে গেল। আমার সব পরিকল্পনা যে ভেস্তে গেল, এখন আমি কি করব? যা কিছুই হয়ে যাক, উর্মিলাটাকে শেষ করতেই হবে আমাকে। এর জন্য আমাকে যা যা করা লাগে আমি তাই করব। এক্ষুনি বাড়িতে গিয়ে আমার নিজের গয়নাগুলো নিয়ে আসতে হবে, এছাড়া যে আর কোনো উপায় দেখছি না। যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। কবিতা, ও কবিতা মা, এই যে কবিতা, তোর মা কোথায় রে? দেখছি না যে। বাবা, তুমি এসেছো? বাবা, মা তো আমার পাশেই শুয়েছিল, দেখো হয়তো ঘরের বাইরে আছে। না, আমি সারা বাড়ি খুঁজে এসেছি, কোথাও তোর মাকে দেখলাম না। মা যে হুটহাট কোথায় চলে যায় কে জানে, আমাকে তো কিছুই বলে যায়নি, আমি তো ঘুমিয়েছিলাম। সর্বনাশ, কবিতার বাবা আবার কখন চলে আসলো? হায় কপাল, বিপদ দেখছি একটার পর একটা লেগেই আছে। এখন আমি ওদের সামনে কিভাবে আমার গয়নাগুলো নিয়ে আবার কবিরাজের কাছে যাব?
এই তো ছোট বউ, তোমাকে যে সারা বাড়ি খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলে এই সাত সকালে? ইয়ে, না মানে আমি কিছু কুমড়ো শাক দিতে গিয়েছিলাম ওই ওই যে পাশের বাড়ির বুড়িমাকে। বুড়িমা অনেক দিন ধরে কুমড়ো শাক খেতে চেয়েছিল, কিন্তু তুমি হঠাৎ এ সময় চলে এলে যে। তোমার না কালকে আসার কথা ছিল? হ্যাঁ, সে কথা তো ছিলই, কিন্তু কাজ শেষ হয়ে গেল আগে আগে, তাই আগেই ফিরে আসলাম। গিন্নি, খুব খিদে পেয়েছে, যাও তো চটপট করে একটু ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে আসো তো। তোমার হাতের ভুনা খিচুড়ি সে কি স্বাদ, সে আর কি বলবো। কতদিন হয়ে গেল বাড়ির খাবার খাই না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। মা, তাড়াতাড়ি যাও, সকাল সকাল ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। অনেক দিন পর আজ আমি বাবার সাথে বসে খাবার খাবো। ওই যে আর একজন এখন দিয়েছে আগুনে ঘি ঢেলে। মেয়েটাও যা হয়েছে না, একদম বাবার মতো। এমনিতে আমার মন মেজাজ ঠিক নেই, পথে পড়েছি এক ডাকাতির কবলে, এখন আবার ওনাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াও। কি যে বিপদে পড়লাম। তখন তো আবার দুজনে পিলপিলিয়ে বড় বউর কাছে যাবে, ও তার কাছে আবদার করবে, আর আমার সুনামের ভাগটা সে নিয়ে নেবে। তা তো আমি কিছুতেই হতে দেব না। কি এত ভাবছো ছোট বউ? তোমাকে কি খুব বিপদে ফেলে দিলাম? আচ্ছা তাহলে থাক, লাগবে না। তুমি তাহলে বিশ্রাম করো। আমি বড় বউকে বলছি কিছু একটা রান্না করে দিতে। তবে ওর হাতের আলুর পরাটা খেতে যে কি স্বাদ, সে আর কি বলবো। এই যে যা ভাবছিলাম এতক্ষণ তাই হলো। না 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 না, বিপদে কেন ফেলবে? আমি এক্ষুনি যাচ্ছি তোমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করতে। তুমি বরং একটু বিশ্রাম নাও। কবিতা, তুইও চল আমার সাথে, হাতে হাতে একটু সাহায্য করে দিবি। কি আর কতদিন লাগবে আমার এই মানুষ ফিরে পেতে? আমার যে এই জীবন আর ভালো লাগছে না। কবে যে মায়ের কাছে একটু ছুটে যেতে পারবো? মনটা যে বড় উতলা হয়ে আছে। এই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। যদি আমার মুক্তি না মেলে, তাহলে আমি আর এই জীবন রাখতে চাই না। আমার মরণও হয় না। কলমিলতা, তুমি এসব কি বলছো? হঠাৎ করে এত ভেঙে কেন পড়ছো? তোমাকে যে আরো ধৈর্য ধারণ করতে হবে। আর মাত্র 3 দিন বাকি। আর 3 দিন এই জাদুকরি নির্যাস ব্যবহার করলেই তুমি তোমার মানুষও ফিরে পাবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এত সহজে আমার মুক্তি মিলবে না রাঙ্গুলি। আমার এমন কেন মনে হচ্ছে বলো না, আমার কেন এমন মনে হচ্ছে? না কলমিলতা, এগুলো শুধু তোমার একটা মনের ভয় মাত্র, আর কিছুই না। তুমি এসব খারাপ চিন্তা করো না তো। দয়া করে একটু শান্ত হও কলমিলতা, শান্ত হও। এখন যে তোমার ধৈর্য ধারণ করা খুব দরকার। তোমার জীবন যে আর 5টা সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয়। তোমাকে যে সামনে আরো যে কোনো কঠিন পথ পাড়ি দেয়া লাগতে পারে। খনি মাঝপথে তুমি ভেঙে পড়লে চলবে না কলমিলতা, চলবে না। তোমাকে যে এমন হতাশা মানায় না কলমিলতা। ধৈর্য ধারণ করো, দেখবে সব কিছু ভালোই হবে। আর কত, আর কত আমাকে বলো রাঙ্গুলি। আমারও যে একটা মানুষের আত্মা, আর যে আমি নিতে পারছি না। বছরের পর বছর এভাবে এই নির্জন জঙ্গলে কলমি গাছ হয়ে যে আমি আর জীবন কাটাতে পারছি না। আমি যে বড় ক্লান্ত। কলমিলতা, তুমি খুব দ্রুতই তোমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চলেছ। দয়া করে কথা শোনো। তোমার কথায় যেন সত্যি হয় বন্ধু। আজ তুমি যদি না থাকতে,
কে আমার এই মনের জোর জগাতো, কে আমাকে আশার আলো দেখাতো। আমি যে দিনে দিনে বড় ঋণী হয়ে যাচ্ছি তোমার কাছে। না কর্মীলতা, আমি তোমাকে আর কিবাই সাহায্য করতে পেরেছি? তোমার জন্য যা আমি করতে পারছি তুমি এগুলো পাওয়ার যোগ্য, এছাড়া আর কিছুই না। আর তাছাড়া এখন তো তোমার পাশে শুধু আমি না, জমিদার পুত্র সূর্যও আছে। আমরা সবাই মিলে তোমাকে ঠিকই মানুষ রূপে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার তো রান্না শেষ, তাড়াতাড়ি ওদেরকে খাবারটা দিয়ে দিয়ে আমি গয়নাগুলো নিয়ে এখনই বেরিয়ে পড়ব। যাই ওদেরকে ডেকে আনি। আমার খিচুড়ি রান্না শেষ, তোমরা খাবার ঘরে যাও, আমি তোমাদের জন্য খাবার বেড়ে রেখে এসেছি। হ্যাঁ, আমরা তাই জানেই বুঝে গিয়েছি যে তোমার রান্না শেষ। তুমিও চলো না, আমাদের সাথে খেতে বসবে একসাথে আজ। না 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 না, তোমরা যাও, আমি একটু বিশ্রাম নেব এখন, আমি পরে ঠিক খেয়ে নেব। এরপর রতন আর কবিতা খাবার খেতে চলে গেল। আর এদিকে ছোট বউ তার গয়নাগুলো সিন্দুক থেকে বের করলো। আমার এতদিনের তিল তিল করে গড়া গয়নাগুলো আজ আমার হাত থেকে চলে যাবে, কি আর করার। ওই শয়তান ডাকাতটার জন্যই তো আজ এই অবস্থা। ওর থেকে যে উদয় হলো আর আমার সব গয়নাগুলো নিয়ে চলে গেল। এখন আমার এই গয়নাগুলো হারাতে হবে। কলমিলতা, তোকে আমি ছাড়বো না, তোকে এর ফল ভোগ করতেই হবে, করতেই হবে। তোকে শেষ করা না পর্যন্ত আমার শান্তি হবে না। এই বলে ছোট বউ তার গয়নার পুটলিটা নিয়ে আবারও কবিরাজের বাড়ির দিকে বেরিয়ে পড়ে। এখন তো সেই জায়গায় আবারও চলে এসেছি যেখান থেকে ডাকাতের কবলে পড়েছিলাম। এই পথটা ছাড়া তো অন্য কোনো রাস্তাও নেই যাওয়ার। আরে, আবারও বুঝি ওই পুটলি ভর্তি সোনা নিয়ে এসেছিস? দে 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 দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। জীবনের মায়া থাকলে এখনই পুটলিটা আমাকে দিয়ে দে, আর এখান থেকে প্রাণ নিয়ে পালা, নয়তো এটা দেখতেই পারছিস এই কাটারি দিয়ে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এইসব কি হচ্ছে আমার সাথে বারবার? না 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 না, আমাকে এবার মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে। একবার পিছন ফিরে তাকা শয়তান, গ্রামবাসী তোর দিকে তেড়ে আসছে, এখন আর আমার কোনো ভয় নেই। এই কথা শুনে কালু ডাকাত যখনই পিছন ফিরে তাকালো, ওই সুযোগটা কাজে লাগিয়ে ছোট বউ সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। আর কালু ডাকু এদিকে বোকা বনে গেল। এ কি? তার মানে ও আমাকে বোকা বানালো? কালু ডাকুকে বোকা বানালো? কালু ডাকুকে? আজ পর্যন্ত কেউ এই কালু ডাকুর হাত থেকে রেহাই পায়নি, আর তুই কি না আমাকে বোকা বানালি এই কালু ডাকুকে? না 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 না, ফের একবার তোকে আমি বাগে পাই, এই কাটারি দিয়ে যদি তোকে আমি টুকরো টুকরো না করি, তবে আমার নামও কালু ডাকু নয়। যাক বাবা, চলে এসেছি। ওই তো কবিরাজের বাড়িটা দেখা যাচ্ছে। কবিরাজ বাবা, আপনার কথা মতো আমি সব গয়নাগুলো নিয়ে এসেছি। এই নিন, ধরুন গয়নাগুলো আপনি বুঝে নিন, আর তাড়াতাড়ি কর্মীলতাকে শেষ করার ওই বিষাক্ত গাছের নির্দেশটা আমাকে দিন। দাঁড়া দাঁড়া, এত উতলা হওয়ার কিছু নেই, একটু দম নিয়ে কথা বল। এত হাঁপাচ্ছিস কেন রে তুই? কি হয়েছে তোর? কবিরাজ বাবা, পথে এক ডাকাতের কবলে পড়েছিলাম, কোনো মতে তাকে বোকা বানিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছি। ও বুঝেছি, তাহলে তুই নিশ্চয় ওই কালু ডাকুর কবলেই পড়েছিলি।
ওই পথটাতে কালু ডাকুরি রাজত্ব। ওর হাত থেকে বেঁচে ফেরা তো এত সহজ নয়। তবে তোর যাওয়ার সময় তোকে আমি আর একটা রাস্তার সন্ধান বলে দেব। তুই সেখান দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারবি। এবার কাজের কথায় আসি। দে, ওই গয়নার পুটলিটা খুলে আমার পাশে রাখতে দেখি। সব কিছু ঠিক আছে কিনা একটু দেখতে হবে। এরপর কবিরাজের কথা মতো ছোট বউ গয়নার পুটলিটা খুলে তার পাশে রাখলো। ও কবিরাজ তা দেখে বুঝে নিল। হ্যাঁ, সব তো দেখছি ঠিকই আছে। তাহলে এখন তুই তোর জাদুর নির্যাস নিতে পারিস। এই নে, জাদুকরি গাছের বিষাক্ত নির্যাস। এটা আগামী 3 দিন ওই কলমি গাছে ব্যবহার করবি। তবে একটা কথা, ওই কলমি গাছ ও পাখি যেন তোকে দেখতে না পারে। কাজটা তোকে খুব গোপনে ও সাবধানতার সাথে করতে হবে। আমার এই জাদুবিদ্যার জ্ঞান যা বলে, ও যেহেতু মানুষ রূপে জন্ম নিয়েছিল, তাই ওর ঘুম, বিশ্রাম এই সব কিছুরই প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে তুই মধ্যরাতে যদি এই কাজটা করতে পারিস, তবে তোর জন্য খুবই ভালো হয়। ঠিক আছে কবিরাজ বাবা, তাই হবে। ওই কলমিলতাকে শেষ করার জন্য যা যা করা লাগে আমি সব করতে রাজি, সব। আমি তাহলে এখন আসি কবিরাজ বাবা। এরপর ছোট বউ জাদুর নির্যাস নিয়ে তার বাড়িতে ফিরে আসে। বহু কষ্টের পর জাদুর এই নির্যাস এখন আমার হাতে। আর মাত্র 3 দিন বাকি। কলমিলতা, তারপর যে তুই চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে। মনে হলো কারো পায়ের আওয়াজ পেলাম। কেউ হয়তো এদিকেই আসছে। বোতলটা আমাকে এক্ষুনি আলমারিতে লুকিয়ে ফেলতে হবে, যাতে হঠাৎ করে কারো চোখে না পড়ে যায়। যাক, এবার নিশ্চিন্ত হওয়া গেল। যাই, এবার একটু গোসলটা করে আসি। বহু দৌড়াদৌড়ি হয়েছে আজ। কতদিন হলো চুলের একটু যত্ন নেওয়া হয় না। আজ বড় মাকে দিয়েই চুলে একটু তেল দিয়ে নেব। যাই, দেখে আসি বড় মা আবার ঘরে আছে কিনা। বড় মা, আমাকে একটু চুলে তেল দিয়ে দিবে? তুমি চুলে তেল দিয়ে দিলে আমার যে কি শান্তি লাগে। তুই তো দেখি আমার সব কাজে শান্তি খুঁজে পাস। কিরে, মাকে পটানো হচ্ছে বুঝি? না বড় মা, তা কেন হবে? আমি সত্যি বলছি, বিশ্বাস করো। পাগলি মেয়েটা, মা একটু তোর সাথে ঠাট্টা মস্করা করে, তাও বুঝিস না? আমি জানি তো মা, তুই কখনো মিথ্যা বলতেই পারিস না। কিন্তু কবিতা, আমার তেলটা যে শেষ হয়ে গেছে রে মা। তুই তোর ঘর থেকে তেলটা গিয়ে নিয়ে না একটু। তেলটা যে ফুরিয়ে গেছে, তোর বাবাকে যে আনতে বলবো সে কথা আমি একদম ভুলে গেছি রে। ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার না। আমি এক্ষুনি গিয়ে মায়ের তেলটা নিয়ে আসছি। কই, কোথাও তো তেলের বোতল দেখছি না। মা কোথায় যে তেল রাখে? আমিও তো ঠিক মতো চুলে তেল দিই না, তাই ঠিক মনেও করতে পারছি না মা যে কোথায় কোথায় তেলের বোতলটা রাখে কে জানে। মাকেও তো দেখলাম পুকুর ঘাটের দিকে যেতে। এখন আমি কি করি? যাই, আলমারিটাটি একটু খুঁজে দেখি। আরে, এই তো একটা বোতল। দেখি তো তেলের বোতলই মনে হচ্ছে, কিন্তু মা তো এই তেলটা আগে কখনোই ব্যবহার করতো না। সে যাই হোক, বাবাকে দিয়ে হয়তো বা শহর থেকে আজ আনিয়েছে। ভালোই হবে হয়তো। যাই, তেলটা নিয়ে এখনই বড় মায়ের ঘরে যাই। সর্বনাশ, আমি কিছু সময় ঘরে ছিলাম না, আর তাতেই এত কিছু হয়ে গেল।
এক্ষুনি কবিতাকে থামাতে হবে। ওর থেকে বোতলটা আমাকে নিতেই হবে। কবিতা, আমার কাছে না শুনে তুই আমার জিনিসে হাত দিয়েছিস কেন? তুই জানিস না কারো অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দিতে নেই? বেয়াদব মেয়ে একটা। দে বোতলটা, এক্ষুনি দে আমাকে। আদব নেই, কায়দা নেই, সারাদিন শুধু ঢিঙ্গিপনা, তাই না? মা, তোমার জিনিসে হাত দিতে হলে আমাকে আবার অনুমতি নিতে হবে? এটা তো আগে কখনোই তোমাকে বলতে শুনিনি মা। সামান্য একটা তেলের বোতলের জন্য তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার করলে। দিন দিন তুমি যেন কেমন বদলে যাচ্ছ মা। তুমি আর আমার আগের সেই মা নেই। আজ সত্যি বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের মায়ের থেকে আমার সৎ মায়ের বেশি ভালো। শোন কবিতা, শোন মা, আমাকে তাই ভুল বুঝিস না। আজ মেয়েটাকে সত্যি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম, কিন্তু কি করব আমি? এই জাদুর নির্যাস যে ওর জন্য ক্ষতিকর। যদি আমার মেয়েটার আজ কিছু হয়ে যেত, আমার যেভাবেই হোক ওর অভিমান যে ভাঙাতেই হবে। তা না হলে মেয়েটা আমার খুব অভিমান করে বসে থাকবে। আমি যে মহা বিপদে পড়ে গেছি। এত দিক যে আমি কি করে সামলাবো? আজ আমার মেয়ে আমার চোখে চোখ রেখে বলে গেল তার আপন মায়ের থেকে তার সৎ মাই বেশি ভালো। এটা যে আমার জন্য কতটা ব্যর্থতার। তবে এর জন্য দায়ী তুই কলমেলতা, তুই। দাঁড়া, আমি আসছি তোকে শেষ করার এই মরণ বিষ নিয়ে। কিরে, ওই যে গেলি তেল আনতে দুপুরে, রাত গড়িয়ে গেল, এখন তোর আসার সময় হলো বুঝি? কিরে, তোকে দেখতে এমন কেন লাগছে? আমার এমন হাসি খুশি মেয়েটাকে এমন দুঃখী কেন লাগছে দেখতে? বল তো মা আমাকে, কি হয়েছে তোর? আর তেল কোথায়? তুই না চুলে তেল দিতে চাইলি? হ্যাঁ, চেয়েছিলাম তো, কিন্তু যখন আমি মায়ের ঘরে গেলাম তেল আনতে, মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। জানো তো বড় মা, মায়ের একটা নতুন তেলের বোতল আমি আলমারি থেকে নিয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু মা আমার হাত থেকে তা কেড়ে নিয়ে যায়। ও অনেক খারাপ কথা শুনিয়ে দিয়েছে বড় মা। মা আজকাল আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করে। কিন্তু মা এমন কেন হয়ে গেল বড় মা, বলো না? সেটা তো আমিও ভাবছি। তুই আমার পেটের সন্তান না হলেও তোর কষ্ট যে আমি সইতে পারি না কবিতা। অনেক হয়েছে, আর নয়। দাঁড়া, তোর মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। তুই আর মন খারাপ করে থাকিস না মা, তোর মুখে যে মলিনতা মানায় না। বড় মা, আজ আমি তোমার কাছে রাতে ঘুমাবো, মায়ের ঘরে যাব না আমি। হ্যাঁ থাকবি, এতে আমার কোনো সমস্যা নেই। ভালোই হবে, মা মেয়ে একসাথে গল্প করতে করতে ঘুমিয়ে যাব। হ্যাঁ বড় মা, খুব মজা হবে। তুমি আমাকে গল্প শোনাবে, কি মজা। যাক, মেয়েটার মুখে শেষমেশ একটু হাসি দেখতে পেলাম। আমি এক মেয়েকে হারিয়ে পাগল প্রায়, তারপরে আবার তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি যে তা সহ্য করতে পারি না। আয় কবিতা মা, শুয়ে পড় তাহলে, রাত তো কম হলো না। বড় মা, তোমার পেটে কেন আমার জন্ম হলো না? সত্যি বড় মা, আজ বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের মায়ের থেকে তুমি অনেক 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 বেশি ভালো বড় মা। তুমি সত্যিকারের এক স্নেহময়ী মা। বুবু কত না সৌভাগ্যবান ছিল যে তোমার গর্ভে জন্ম নিয়েছিল। সৌভাগ্য আর কোথায় হলো রে মা? আমার মতোই অভাগিনীর গর্ভে জন্মেছিল বলেই হয়তো মেয়েটা আজ আমার জীবন থেকে হারিয়ে গেল। না 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 মা, আমি কোথাও হারিয়ে যাইনি, কোথাও না। কি হয়েছে কর্মীলতা? বেশ তো ঘুমিয়েছিলে,
হঠাৎ কি হলো তোমার? আমি ঘুমের ভিতর হঠাৎ মাকে স্বপ্ন দেখলাম। দেখলাম মা আমার জন্য কষ্ট পাচ্ছে। মা বলছে আমি নাকি মায়ের জীবন থেকে হারিয়ে গেছি। মা, তোমার কর্মীলতা হারায়নি মা। তোমার মেয়ে যে বেঁচে আছে মা। সে জঙ্গলে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। থামো কলমিলতা, শান্ত হও। এটা একটা দুঃস্বপ্ন ছিল মাত্র। তুমি আজকাল অনেক বেশি দুশ্চিন্তা করো নিজেকে নিয়ে, তাই এমনটা হয়েছে। তুমি এবার ঘুমিয়ে পড়ো। নিজের উপর এত চাপ নিও না কলমিলতা। এই সময়ে যে তোমাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। একবার সফলভাবে জাদুর নির্দেশ কাজ করলেই তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে পারবে। আর কোনো বাধা রইবে না। আর তো বেশি দিন নেই কলমিলতা। এবার লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমিয়ে পড়ো তো দেখি। আমারও খুব ঘুম পাচ্ছে। আমার জন্য কত যন্ত্রণা সইতে হচ্ছে তোমাকে রাঙ্গুলি। দুঃখিত বন্ধু, তোমাকে এত রাতে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। তুমি ঘুমিয়ে পড়ো। আমিও চেষ্টা করছি, দেখে ঘুম আসে কিনা। ঠিক কলমিলতা, এভাবে বলো না আমাকে। আমি তো তোমার বন্ধু নাকি? আমি তো তোমার এই সময় মনের অবস্থাটা বুঝতে পারছি। চলো আমরা দুজনে মিলে একসাথে ঘুমিয়ে পড়ি। এই বলে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। আর এদিকে ছোট বউ সুন্দরপুর জঙ্গলে আসার জন্য প্রস্তুত হয়। বাড়ির সবাই তো এখন ঘুমে মগ্ন। রাতও তো গভীর হয়েছে অনেক। কলমিলতা আর ওই শয়তান পাখিটাও হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে। এক্ষুনি যাওয়ার মোক্ষম সময়। যাই, এই জাদুর বিষাক্ত পানির বোতলটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ি। যাক, শেষমেশ আমার কাজটা সফলভাবে করতে পারলাম। বহু প্রতীক্ষার পর আজকে আমি কলমিলতাকে বাগে পেলাম। যাই, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কতদিন হয়ে গেল কলমিলতার সাথে দেখা করতে যেতেই পারছি না। জানি না এই বিষয়টা কোন ভাবে নেবে। আমি কি ওকে আর মানাতে পারবো? ও যে বড় জিদি মেয়ে, বলতে গেলে আমার চেয়ে অনেক বেশি জিদি। ওর এই বিপদে আমার পাশে থাকা যে ভীষণ জরুরি। মনটা খুব ছটফট করছে চিন্তায়। জানি না এতদিনে আবার কোনো বিপদ হলো কিনা কলমিলতার। বাবা সূর্য, মা তুমি? হ্যাঁ রে বাবা, আমি এসেছি। সূর্য, কার বিপদে বাবা? কি যেন একটা নাম বললি, ভালোভাবে শুনতে পেলাম না। বল বাবা, কার বিপদ হয়েছে? এই রে, মা আবার কিভাবে শুনে ফেললো? মাকে এখনই এসব কিছু জানতে দেওয়া যাবে না। অন্য কিছু একটা বলে দিতে হবে। ও মা, আমার বন্ধু কবিরের কথা বলছিলাম। ভাবলাম তুমি সুস্থ হলে একবার ওর সাথে দেখা করে আসবো। ও আচ্ছা, তাই বোন। আমি তো এখন একদম সুস্থ রে বাবা। দেখছিস না কেমন হন করে হেঁটে চলে আসলাম তোর ঘরে। তোরা দুই বাবা ছেলে আমাকে এত সেবা যত্ন করলি, আমি সুস্থ না হয়ে কি আর পারি বল? সত্যি বলছো মা? তুমি একদম সুস্থ হয়ে গেছো? আরে হ্যাঁ রে বাবা, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাই সকালবেলা তোর জন্য কি নাস্তা বানাবো তাই শুনতে এলাম। বল কি খাবি? এতদিন তো তোকে কিছু করে খাওয়াতেও পারিনি। না মা, তেমন কিছুই করার দরকার নেই। তুমি মাত্রই সুস্থ হয়ে উঠেছো। তোমার যেটাতে কষ্ট কম হবে সেটাই তৈরি করো, যাও, তাতেই হবে।
পাগল ছেলে একটা। ঠিক আছে তাহলে, আমি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিচ্ছি। তারপর তুই খেয়ে তোর বন্ধু প্রবীরের সাথে দেখা করে আয় যা। আমার জন্য তোদের বাবা ছেলের কত কাজ যে আটকে আছে তা আমি ঠিকই জানি। মা, সত্যি তুমি খুব ভালো, আমার লক্ষ্মী মা। হয়েছে হয়েছে, এবার আমি নাস্তা বানাতে যাই। তুই এর মধ্যে প্রস্তুত হয়ে নে, আমি গেলাম। যাক বাবা, শেষমেশ সব বিপদ কাটলো। এবার এবার আমি কর্মীলতার কাছে যেতে পারবো। আমি আসছি কর্মীলতা, তোমার আর কোনো ভয় নেই। কেন যেন আমার মনে আজকাল একটা ভয় বাসা বাঁধতে শুরু করেছে রাঙ্গুলি। আমি যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করি না কেন, কোনো এক অজানা আতঙ্ক ভয় আমাকে ক্রমেই যেন গ্রাস করে ফেলছে। তবে আমি জানি না এমন কেন হচ্ছে। আমি তো এত দুর্বল চিত্তের ছিলাম না। আমি তো তোমাকে কাল কত করে বোঝানোর চেষ্টা করলাম কলমিলতা, কিন্তু এই মুহূর্তে তোমার পাশে জমিদার পুত্র সূর্যরও খুব প্রয়োজন ছিল। ও হয়তো তোমাকে আরো ভালোভাবে বোঝাতে পারত। তোমার মনের এই ভয়কে সে কাটিয়ে তুলতে হয়তো সক্ষম হতো। হয়তো বা হতো, কিন্তু সে কোথায় তার যে আর কোনো খবরই নেই। মনটা খুব আনচান করছে, কিছুতেই আমি নিজেকে স্থির রাখতে পারছি না। কলমিলতার খবর না জানা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না, কিন্তু আমাকে তো সেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কি রে ছোট, ঘরে আছিস তাহলে? আজকাল নাকি কোথায় কোথায় চলে যাস কাউকে না বলেই। সে যাই হোক, আমি যে কারণে এসেছি, তুই নাকি আজকাল কবিতার সাথে যাতা আচরণ করিস। অনেক দিন ধরেই আমি এগুলো শুনে আসছি। মেয়েটা আজকাল কেমন মুখটাকে মলিন করে ঘুরে বেড়ায়। এসবের মানে কি? সব কিছুর কিন্তু বাড়াবাড়ির একটা সীমা আছে। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আর যেন এমনটা আমার কানে না আসে, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে গেলাম। এরে, কবিতা হয়তো কালকের এই ঘটনাগুলো সব বলে দিয়েছি বড় বউকে। এখন আমি কি করি? এমনিতে আছে এক মহাঝামেলায়। কি করবে শুনি, বলো না কি করবে? আমার মেয়ে বড় হচ্ছে, আর কিছুদিন পরে ওকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। নিজের কাজকর্ম, আদব কায়দা, এগুলো তো একটু নিজেকে শিখতে হবে নাকি? তুমি এসবের কি বুঝবে? তোমার কি এ নিয়ে কোনো মাথা ব্যথা আছে? পারো তো শুধু মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলতে। এই তোমার আশকারা পেয়ে মেয়েটা দিন দিন একটা বদের হাড্ডি তৈরি হচ্ছে। তোমার তো আর আমার মতো এত মাথা ব্যথা নেই, এত কিছু ভাবতেও হয় না। নিজে তো জন্মের পরে মেয়েটাকে খেয়েছো, এখন আবার এসেছো আমার মেয়েটার মাথাটা খেতে। এসব তুই কি বলছিস ছোট? আমি কি কবিতাকে নিজের মেয়ে থেকে কোনো অংশে কম ভালোবাসি? হতে পারে আমি ওকে পেটে ধরিনি, কিন্তু ওকে আমি নিজের মেয়ের জায়গাতেই বসিয়েছি। ওর মুখখানা দেখেই আমি আমার মেয়ে হারানোর কষ্টটা ভুলে থাকি, আর তুই কি না? ছি! হ্যাঁ হ্যাঁ, যা বলেছি একদম ঠিকই বলেছি। তুমি নিজের সন্তানকে ধরে রাখতে পারোনি বলেই আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে চাও। তুমি আমার থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো, তাই তো কাল আমাকে এত বড় কথা শুনিয়ে গেল। তুমি চাও আমার সাথে আমার মেয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। দিনরাত মেয়েটার মাথায় শুধু আমার নামে ভুলভাল বোঝাও। ভেবেছো আমি কিছুই জানি না? কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দেখলে একদম গা জ্বলে যায়। শুনে রাখো বড় বউ, যতই তুমি ভালো মা হওয়ার চেষ্টা করো না কেন, তাতে কোনো লাভ নেই। কবিতা আমার মেয়ে, আর জন্ম না দিলে কখনোই মা হওয়া যায় না। কথাটা তুমি মনে রেখো। ছোট, তুই আমাকে একথা বলতে পারলি? আমি আর তোদের মা মেয়ের মাঝে ঝামেলা হয়ে আসতে চাই না। আজ থেকে আমি ওর কেউ না, কেউ না।
উচিত শিক্ষা হয়েছে। খুব ভয় বেড়েছিল আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা। বড় বউ, তোমাকে আমি এ বাড়িতে কোণঠাসা করেই রাখবো, আর রাজত্ব চলবে শুধু আমার। আর তোমার মেয়েকে খুব শীঘ্রই ওকে আমি দুনিয়া থেকে সরার ব্যবস্থা করছি, নয়তো ওই কালনাগিনী একবার এই মানুষ রূপে এই বাড়িতে ফিরে আসলে আমার আর রক্ষা হবে না। কর্মীলতার খবরটা না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না আমার। ঘোড়ার খুরে শব্দ পেলাম মনে হয়। তুমিও কি তাই শুনেছো রাঙ্গুলি? হ্যাঁ কর্মীলতা, ওই দেখো জমিদার পুত্র সূর্য এসেছে। আমাদের প্রতীক্ষার প্রহর যে শেষ হয়েছে, আর কোনো চিন্তা নেই কর্মীলতা। কর্মীলতা, কর্মীলতা, তুমি কেমন আছো? সবকিছু ঠিক আছে তো? আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাকে কথা দিয়ে আমি সময় মতো রাখতে পারিনি। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। কর্মীলতা, আমি একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। আসলে মানুষটা হয়তো অতটা খারাপ নয়। ও ভাবছে আমি হয়তো ওকে ভুল বুঝে বসে আছি। আমাকে বোঝানোর জন্য কেমন অস্থির হয়ে আছে। একবার দম ফেলার সময়ও যেন পাচ্ছে না সে। আমার প্রতিক্রিয়া না জেনেই সে সমানে আমার কাছে কৈফিয়ত দিয়েই যাচ্ছে। আস্ত পাগল একটা। তুমি আমাকে দয়া করে ভুল বুঝো না কর্মীলতা। আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আসলে হয়েছে কি? আসলে হয়েছে যা তা হলো, এতদিন তোমার মা অসুস্থ ছিল, তাই তুমি সুন্দরপুর জঙ্গলে আসতে পারোনি, তাই তো? তুমি এবার একটু দম ফেলো, বুঝলে? নয়তো তুমিও দম আটকে অসুস্থ হয়ে যাবে, তখন দোষ হবে আমার। কর্মীলতা, তুমি আমার সাথে মজা করছো? আচ্ছা, তুমি কি করে জানলে কর্মীলতা যে আমার মা অসুস্থ ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাঙ্গুলি, জমিদার পুত্রকে বলে দাও সে একাই শুধু আমাদেরকে নিয়ে ভাবে না, আমরাও তার জন্য ভাবি, আমাদেরও তার জন্য চিন্তা হয়। মানে আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। দাঁড়াও জমিদার পুত্র সূর্য, আমি সবকিছু বুঝে বলছি তোমাকে। আসলে যেদিন থেকে তোমার আর কোনো খবর পাচ্ছিলাম না আমরা, কর্মীলতা তোমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। তোমার আবার কোনো বিপদ হলো কিনা, তাই সে আমাকে গোপনে তোমার খবর আনতে তোমার বাড়িতে পাঠিয়েছিল। সত্যি বলছো পাখি? তুমি আমার খবর নিতে গিয়েছিলে? তবে আমাকে কেন দেখা দিলে না? এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। তুমি যদি আমাকে দেখা দিতে, তাহলে তোমার থেকে আমি একটু কর্মীলতার খবর নিয়ে নিতে পারতাম, আর একটু নিশ্চিন্ত হতে পারতাম। তুমি জানো না কর্মীলতা, আমি তোমার খবর জানার জন্য কেমন অস্থির হয়েছিলাম। আমি আরো কত কি ভেবেছিলাম। তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, আমাকে আর বিশ্বাস করবে না, আরো কত কি। তোমাকে কি করে বলি জমিদার পুত্র, আমি যে তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই গোপনে তোমার খবর জানতে হয়েছে আমাকে। রাত আর একটু গভীর হলেই আমাকে আবার বেরিয়ে পড়তে হবে সুন্দরপুর জঙ্গলে। আর তো মাত্র একদিন বাকি, তারপর আমার সব কষ্ট শেষ। হা 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 হা। বড় মা, আজ সারাদিন তুমি আমার কোনো খবর নিলে না কেন? আমাকে তো একবার ডাকলেও না। খাওয়ার সময়ও তো তোমাকে দেখলাম না আজ। কি হয়েছে তোমার বড় মা? এসব আমাকে প্রশ্ন করিস না কবিতা, যা তুই তোর মায়ের ঘরে যা। অনেক রাত হয়েছে, আমাকে এখন একটু ঘুমাতে হবে। কিন্তু বড় মা, আমার তো তোমার কাছে ঘুমানোর কথা ছিল আজ। তুমি তো জানোই আমি মায়ের সাথে রাগ করেছি। আমি মায়ের ঘরে যাব না, কিন্তু তুমিও তো দেখছি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তোমার সবাই আমার সাথে এমন কেন করছো বলো তো? কি দোষ আমার বড় মা? তুমি তো এমন ছিলে না, শেষ পর্যন্ত তুমিও কি না? আমি চাই না কবিতা, তোদের মা মেয়ের মাঝে আমি কাটা হয়ে দাঁড়াতে। আমার জন্য তোদের সম্পর্ক খারাপ হয়ে যাক, তা আমি কখনোই চাই না।
তাই বলছি কি, তুই তোর মায়ের ঘরেই যা, এটাই বরং তোর জন্য ভালো হবে। এসব তুমি কি বলছো আবোল তাবোল? তুমি কেন আমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবে? তুমিও তো আমার মা, বড় মা। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। তুমি এখন সরো তো, সরো একটু। আমাকে একটু ঘুমাতে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। না কবিতা, আমি তোর সাথে আজ কোনো মজা করছি না, সত্যি বলছি। তুই তোর ঘরে যা, আমাকে আর জ্বালাস না, আমাকে একটু একা থাকতে দে। বুঝেছি, তার মানে মায়ে কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে সে কি বলেছে বড় মাকে। তুমি যখন চাওই না আমি তোমার কাছে থাকি, ঠিক আছে, আমি জোর করে তোমার কাছে থাকবো না। আমি গেলাম। রাত তো কম গভীর হলো না, যাই এখন বেরিয়ে পড়ি। বাড়ির সবাই এতক্ষণে ঠিকই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। মা, মা, কি ব্যাপার? এত রাতে মা ঘরে নেই কেন? কোথায় গেল মা? এত রাতে তো কোথাও যাওয়ার কথা না। যাই, আমি বরং শুয়ে পড়ি, কাল দেখা যাবে। এ বিষয়ে কাল মাকে জিজ্ঞাসা করব সে এত রাতে কোথায় গিয়েছিল, আর সে বড় মাকেই বা কি বলেছিল। জমিদার পুত্র, এবার মনে হয় তোমার বাড়ির দিকে যাওয়া উচিত। রাত তো কম গভীর হলো না, জানোই তো এ বন নিরাপদ নয়। রাত যত গভীর হবে তোমার বিপদ হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। তাই বলছি কি, আর দেরি না করে তুমি এখনই বেরিয়ে পড়ো, কালকে আবার দেখা হবে। আমার বিপদ নিয়ে তোমাকে এত ভাবতে হবে না কলমিলতা, তুমি আমার চেয়ে বড় বিপদে আছো। হ্যাঁ, আমি যাব বাড়ির দিকে। যাওয়ার আগে বলো, তুমি আমার উপর অভিমান করেছো নাকি? এই বিষয়ে তো তুমি এখনো আমাকে কিছুই বললে না। আমার এটা জানা খুবই জরুরি। এটা জেনে তারপরেই আমি যাব। অভিমান হলে বুঝি আমি তোমাকে বলবো তাই ভেবেছো? এত সহজে আমি বলছি না। না 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 না, কিসের অভিমান? আমি তো জানি তোমার মা অসুস্থ ছিল, এ কারণে তুমি কদিন আসতে পারোনি। আমার কোনো অভিমান হয়নি। এবার পেয়েছি তো উত্তর। এবার তাহলে বাড়ির দিকে যাও, তা না হলে বন কিন্তু রাত যত গভীর হবে ততই বিপজ্জনক হয়ে উঠবে তোমার জন্য। তুমি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো, কাল আবার দেখা হবে। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। ঠিক আছে কলমিলতা, তোমাকে ধন্যবাদ। আমি তাহলে গেলাম, কাল সকালে আবার সময় মতো চলে আসব। তোমরা সাবধানে থেকো। ওরে বাবারে, এত রাতে হঠাৎ বনের পথ দিয়ে ঘোড়া দৌড়ে নিয়ে কে যাচ্ছে? কোনো ডাকাত জাকাত নয় তো আবার? বাবারে, আমার যে খুব ভয় করছে, যদি আবার এসে আমাকে ধরে তখন কি হবে? এত রাতে জঙ্গলে আমাকে কে বাঁচাবে? যদিও আমার কাছে কোনো মূল্যবান জিনিস নেই, এই পথ হয়তো নিরাপদ নয়। যাই, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। এই তো ঠিক সময় মতো এসেছি, ওরা দুজন ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি গিয়ে কলমিলতার গায়ে এই বিষাক্ত জাদুর পানিটা ছিটিয়ে দিয়ে আসি। কলমিলতা, তোকে শেষ করতে গিয়ে আমার হাড় মাস সব এক হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে তোর শেষ পরিণতি দেখার জন্য আমি ততই উদ্গ্রীব হয়ে আছি। তোর সময় যে ঘনিয়ে এসেছে রে কলমিলতা,
ঘনিয়ে এসেছে। আর মাত্র একদিন। এই জাদুর নির্যাস তোর গায়ে ঢাললেই তুই চিরতরে শেষ। রাঙ্গুলি, আমার শরীরটা সকাল থেকে যেন কেমন নিস্তেজ লাগছে। দেখো, আমার পাতাগুলো কেমন যেন বিবর্ণ দেখাচ্ছে। এমন কেন হচ্ছে রাঙ্গুলি আমার সাথে? এমন কেন হচ্ছে? তার মানে কি আমার অনুমানই সঠিক ছিল? এসব কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, তাই তো। কলমিলতার পাতাগুলো কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে। এসব কি সর্বনাশ হতে চলেছে? তার মানে কি কলমিলতার অনুমানই সঠিক? না না, কলমিলতাকে আমাকে শান্ত রাখতে হবে। আমাকে এমন হতাশাগ্রস্ত দেখতে পেলে ও আরো বেশি চিন্তায় পড়ে যাবে, ও আরো ভেঙে পড়বে। না না, তা হতে দেয়া যাবে না। কলমিলতা, তুমি শান্ত হও কলমিলতা, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওই দেখো, ওই দেখো, জমিদার পুত্র সূর্যও চলে এসেছে। কি হয়েছে কলমিলতা? তোমাকে এমন অস্থির কেন দেখাচ্ছে? সবকিছু ঠিক আছে তো? না জমিদার পুত্র সূর্য, আমার কোনো কিছু যে ঠিক নেই। দেখো না, আমার পাতাগুলো কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে। আমার শরীরটা খুব জ্বলছে, আমার খুব নিস্তেজ লাগছে। আমি জানি না আমার এমন কেন হচ্ছে। এ কি? তাই তো, পাতাগুলো এমন রং ধারণ করতে শুরু করলো কেন? এটা তো কোনো ভালো লক্ষণ নয়। কলমিলতা, তুমি চিন্তা করো না কলমিলতা, আমি দেখছি কি করা যায়। তার মানে কি আমি আর মানুষ ফিরে পাবো না? আমি আর আমার মায়ের কাছে যেতে পারবো না। আমার মানুষ ফিরে পাওয়া সব আশার আলো যেন নিভে যাচ্ছে। এখন আমার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেল। আমার মাথায় কিছুই কাজ করছে না। কি করব আমি? ও হ্যাঁ, একটা উপায় পেয়েছি। পাখি, তুমি কলমিলতাকে দেখে রাখো, আমি যাব আর আসবো। কিন্তু জমিদার পুত্র সূর্য, কলমিলতার এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? ওকে এই অবস্থায় একা ফেলে রেখে যেও না। তোমাকে যে ওর পাশে থাকাটা খুব দরকার। শুধু পাশে থাকলে হবে না রাঙ্গুলি, আমাকে যে কলমিলতাকে ভালোভাবে সুস্থ করে তুলতে হবে। আর আমি সে উদ্দেশ্যেই যাচ্ছি। দেরি করলে বিপদ আরো বাড়তে পারে। তুমি কলমিলতার খেয়াল রাখো, আমি দ্রুতই ফিরে আসার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করো না, আমি কলমিলতার খেয়াল রাখছি। দেখেছো বন্ধুর আঙ্গুলি, আমি তোমাদের কেমন হারমাস জ্বালিয়ে খাচ্ছি। আমার জন্য তোমাদের জীবনের শান্তিও যেন শেষ হয়ে গেল। কত ঝামেলা পোহাতে হচ্ছে তোমাদেরকে। কলমিলতা, এসব কথা বলার সময় এখন নয়। তোমাকে আমরা নিজেদের আপন ভাবি, তাই নিজের লোকের জন্য কিছু করতে কখনোই কষ্ট হয় না। এ পথ যতই কঠিন হোক না কেন, আমি আর জমিদার পুত্র সূর্য তোমাকে ঠিকই মানুষ রূপে ফিরিয়ে আনবই। তুমি দেখো, জমিদার পুত্র ঠিকই একটা ব্যবস্থা করবে। ও খালি হাতে ফিরবে না, দেখে নিও। তার মানে জমিদার পুত্র আমাকে আপন ভাবে? না না, ও তো শুধু ওর প্রতিদান পূরণ করার জন্যই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এছাড়া আর কিছুই নয়। এই তো আমি চলে এসেছি কলমিলতা, আর তোমাকে কষ্ট পেতে হবে না। আমি এক্ষুনি তোমাকে সারিয়ে তোলার ব্যবস্থা করব। এটা হলো 7 সাগরের মিলিত স্থানের নীল শীতল জল, যা ব্যবহারে শরীরের সতেজতা ফিরে পেতে সাহায্য করে। তবে তোমার ক্ষেত্রে এটা কেমন কাজ করবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমার হাতে যে আর কিছু ছিল না, তাই আমি চেষ্টার কোনো কমতি রাখতে চাই না। আমি এটা তোমার উপর প্রয়োগ করে দেখতে চাই। আশা করি তুমি ঠিক হয়ে যাবে কলমিলতা। এরপর জমিদার পুত্র সূর্য তার হাতে থাকা নীল শীতল জলটা কলমিলতার গায়ে দিয়ে দিল।
কর্মীলতা, এখন তোমার কেমন অনুভব হচ্ছে আমাকে বলো। তোমার যন্ত্রণাটা কি কিছুটা হলেও কমেছে কর্মীলতা? হ্যাঁ জমিদার পুত্র সূর্য, আমার আগের চেয়ে অনেক ভালো অনুভব হচ্ছে। দুর্বলতাও কেটে যাচ্ছে। আর এই দেখো, আমার পাতাগুলো আবার আগের মতো সবুজ বর্ণ ধারণ করেছে। দেখো দেখো তোমরা, তার মানে আমি আবারও ঠিক হয়ে গেছি। দেখো রাঙ্গুলি, দেখো সূর্য। কি হলো কর্মীলতা, তুমি আমার নাম বলতে এভাবে থেমে কেন গেলে? জানি না তুমি আমাকে মনে মনে কি ভাবো। আমাকে কি তোমাকে হিংস্র জন্তু জানোয়ার মনে হয়? যে আমি জমিদার পুত্র হয়েছি বলে কি আমাকে জমিদার পুত্র বলে ডাকতে হবে? তা না হলে কি আমি তোমাকে খেয়ে ফেলবো মনে হয়? সে যাই হোক, তুমি যে সুস্থ হয়ে গেছো কর্মীলতা, তাতে আমি অনেক খুশি, অনেক খুশি। আজ আমার মনে হচ্ছে জীবনের যত বড় অর্জন আছে আমার, তার থেকে সবচেয়ে বড় অর্জনটা যেন আজ আমার হয়েছে। দেখেছ কলমিলতা, আমি বলেছিলাম না জমিদার পুত্র সূর্য কখনো খালি হাতে ফিরে আসবে না। ও একটা না একটা উপায় তোমার জন্য ঠিকই করেছে। আজও তোমাকে বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছে। তোমার আর কোনো ভয় নেই কলমিলতা, আমরা সবসময় এভাবেই তোমার পাশে থাকবো। আজ জমিদার পুত্র না থাকলে আমার যে কি হতো। ও যে আমাকে বড় ঋণী করে দিল। রাঙ্গুলি হয়তো ঠিকই বলতো, আমি আসলে ওকে যেমনটা ভাবতাম ও আসলে তেমনটা নয়। সূর্য, আমি তোমাকে কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমার তো জানা নেই। তোমাকে আমি না জেনে অনেক কষ্ট দিয়েছি, অনেক ভুল বুঝেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও সূর্য। এভাবে বলার কিছু নেই কর্মীলতা। আমি তোমার পাশে থেকে তোমার সব বিপদ আপদে সাহায্য করতে চাই, আর আজও তেমনটাই করেছি। এতে অবাক হওয়ার কিছু নেই, এটা যে আমার দায়িত্ব ছিল। তবে এসব নিয়ে ভেবে আমাদের এখন সময় নষ্ট করা যাবে না। এখন তোমাকে মানুষ রূপে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে। আর কে তোমার ক্ষতি করতে চেয়েছিল সেই শত্রুকেও আমাদেরকে খুঁজে বের করতে হবে। কলমিলতা, সূর্য হয়তো বা ঠিকই বলছে, আমাদের এখন শত্রুকে খুঁজে বের করতে হবে। কে তোমার এমন ক্ষতি করতে পারে? কে হতে পারে কর্মীলতার শত্রু? কাল রাতে কেউ একজনকে আমি জঙ্গলের পথ ধরে যেতে দেখেছিলাম, কিন্তু সে কি কর্মীলতাকে ক্ষতি করতে এসেছিল? না না না, এসব আমি কি ভাবছি। না জেনে কারো সম্পর্কে এমন মন্তব্য করা আমার ঠিক হচ্ছে না। তবে যাই হোক, আমাদেরকে আরো সাবধান হতে হবে, কারণ শত্রু চেনা যে কঠিন। এত কি ভাবছো সূর্য? আমি তোমাদের অনেক বিপদে ফেলে দিলাম, তাই না? সেটাই ভাবছো হয়তো। না না, তা কেন হবে? বিপদ যেন না বাড়ে সেদিকে আমাদেরকে চোখ খোলা রাখতে হবে। আজ থেকে আমি এই সুন্দরপুর জঙ্গলে রাত্রি যাপন করব। আমি এক্ষুনি এখানে তাঁবু ফেলার ব্যবস্থা করছি। এসব তুমি কি বলছো সূর্য? এতে যে তোমারও বিপদ হতে পারে। রাতে জঙ্গলের ভিতর থেকে হিংস্র প্রাণী, সাপ এরা বেরিয়ে আসে। না না, তোমার জন্য এটা বড় হুমকি হয়ে যাবে। আমি এটা মেনে নিতে পারবো না। কর্মীলতা, আমার বিপদ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি আমার চেয়ে অনেক বেশি বিপদে আছো। তোমাকে মানুষ রূপে ফিরে যাওয়া পর্যন্ত আমাকে যে তোমার পাশে থাকতেই হবে। আমি যে তোমাকে কথা দিয়েছি, এজন্য যা যা করা লাগে আমি তাই করব। আর এখন তোমার বিপদ অনেক বেশি, তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই আমাকে এখানে তাঁবু ফেলতেই হবে। তুমি আমাকে বাধা দিও না। সত্যি, মানুষটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। সে একটা জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো প্রাণের মায়া ভয় কিছুই নেই। এখানে সে একটা তাঁবুতে কষ্ট করে রাত্রে যাপন করতে থাকতেও রাজি, যেখানে তার জীবনেরও হুমকি রয়েছে। হিংস্র প্রাণীরা যখন তখনই তাকে আক্রমণ করতে পারে, তবে কোনো কিছুরই যেন সে পরোয়া করছে না। তাও কিনা শুধু আমার জন্য, কর্মীলতার জন্য। রাঙ্গুলি, তুমি কর্মীলতাকে একটু দেখে রাখো। আমি যাচ্ছি এখানে তাঁবু বসানোর ব্যবস্থা করতে। আমি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব।
গাঙ্গুলি, তোমরা দুজনে আমাকে কেমন বট বৃক্ষের মতো তোমাদের ছায়াতলে রেখেছো। আমি তোমাদের এই উপকার কোনোদিন ভুলবো না বন্ধু, কোনোদিনও না। এসব কথা এখন ছাড়ো কর্মীলতা। আমাদের এখন জানতে হবে কে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে। তোমার সৎমা নয় তো? কিন্তু সে তো নিজের হাতে তোমাকে জীবিত কবর দিয়েছিল। তার তো জানার কথা না যে তুমি বেঁচে আছো। তাহলে কে কে সে? আমি কর্মীলতার জম। আজই শেষ দিন। আজকের পর কর্মীলতা বলে কেউ থাকবে না। আজ রাতে তোকে বিষাক্ত নির্যাসটা ছিটিয়ে দিয়ে এই মরণ অভিযানের ইতি টানবো আমি। এটাই ভেবে ভালো লাগছে আমার সব অপকর্মগুলো সারা জীবন চাপাই থেকে যাবে, কেউ জানতে পারবে না। কর্মীলতা, আমি সব সময় তোমার পাশে থাকছি, কিন্তু আমার চোখের আড়ালে কোন শত্রু এসে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে তা আমি টেরও পর্যন্ত পেলাম না। কিন্তু সূর্য, ও ঠিকই একজন যোগ্য জমিদার পুত্র। ও ভীষণ বিচক্ষণ। দেখবে ও ঠিকই এই শত্রুকে নিজে খুঁজে বের করবে, ও আমাদের সামনে তুলে ধরবে। ওই দেখো, বলতে বলতে সূর্য চলে এসেছে। এই গভীর জঙ্গলে কোথায় কোথায় তুমি ঘুরে বেড়াচ্ছ সূর্য? তোমার জন্য যে আমার চিন্তা হয়, এটা কি তুমি বোঝো না? না 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 না, আমি কি বলে ফেললাম। আমার এভাবে বলা একদমই ঠিক হয়নি। কোনো চিন্তা করতে হবে না কর্মীলতা, আমি চলে এসেছি। আর যেন চিন্তা করতে না হয় তোমাকে, তাই তো তোমার পাশে থাকার বন্দোবস্ত করছি। আজকের পর থেকে কেউ তোমার ক্ষতি করার সাহসটুকু করতে পারবে না কর্মীলতা। আমি সব সময় ছায়ার মতো তোমার পাশে আছি। বন্ধুরা, কর্মীলতা সূর্য সম্পর্ক কেমন হতে পারে? সূর্য কি পারবে কর্মীলতার শত্রুকে কর্মীলতার সামনে তুলে ধরতে? দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর কর্মীলতা গল্পগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না।